আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 9 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঘুম ভাঙতেই দেখলাম মিমি আমার রুমে একটা চেয়ার নিয়ে বসে আছে, এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওকে দেখে আমি বিছানা থেকে উঠে বসে গেলাম। আমি ইশারা দিয়ে বললাম, কি চাই এখানে? মিমি বলল, আমার যা চাই আপনি বুঝি তা এনে দিতে পারবেন? আমি বললাম, তুমি কি চাও এটা আমি জানি, কিন্তু সম্ভব নয়। আচ্ছা মিমি, একজন বিবাহিত ছেলেকে বিরক্ত করতে লজ্জা লাগে না? মিমি বলল, আপনি বিবাহিত তা আমি জানি, কিন্তু রিয়া আপু যে আপনাকে মেনে নিবে না এটাও জানি। আমি বললাম, তুমি না বললে রাসেলকে বিয়ে করবে? মিমি বলল, করব তো, তাতে আপনার কি? আপনি তো এটাই চান যে আমি আপনার থেকে দূরে থাকি। আমি বললাম, আজ পর্যন্ত কেউ আমাকে একটু বুঝতে পারলো না। আফসোস কি জানো, একটা মনের মতো মানুষ খুঁজে পেলাম না। শোনো, আজকে তো চলেই যাব, শেষ একটা বলে যাই, রাসেলের চরিত্র কিন্তু এতটাও ভালো না। তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো। তবে আজকে আমি মিথ্যা কথাও বলবো না তোমার সাথে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, এটা ঠিক, এখনো তোমার জন্য ভালোবাসা আছে, কিন্তু আমার এই এক জীবনের কোনো গ্যারান্টি নেই। নিজের বলতে তেমন কিছু নেই আমার। এই বাড়িটাও আপন নামে, এক প্রকার বলতে পারো আমি রাস্তার ফকির। যার কিছু নাই সে তো রাস্তারই ফকির। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, আমাকে এখন বের হতে হবে। থাকো তুমি। রুম থেকে বের হতেই দুলাভাই বলল, তোমার বোন জরুরি একটা কাজে অফিসে গিয়েছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, না দুলাভাই, লাগবে না। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, রাসেলের কাছে আপনার বোনকে বিয়ে দিবেন না। আমি ভালোর জন্যই বললাম, বাকিটা আপনাদের ইচ্ছে। আসি। আমি বাসা থেকে বের হয়ে গেলাম। শেষবারের মতো আপুর সাথে একটু কথা বলার দরকার ছিল, কিন্তু ও চলে গেল। রিয়া ম্যাডামের বাসায় গিয়ে আমার সবকিছু গুছিয়ে নিলাম। ছাদ থেকে নিচে নেমে দেখি রিয়া ম্যাডামের পুরো পরিবার একসাথে বসে আছে। আমি মাথা নিচু করে শুধু বললাম, ভুল হলে সবাই মাফ করে দিবেন ম্যাডাম, তাহলে আমি গেলাম। রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। বাসা থেকে বের হয়ে গাড়িতে বসার পর আমি প্রশ্ন করলাম, আমাদের বিয়ের ডিভোর্স নিয়ে কথা বলার দরকার ছিল না? রিয়া ম্যাডাম বলল, এইসব চিন্তা তোর না করলেও হবে, এগুলো আমি বুঝে নিব। আমি বললাম, ম্যাডাম? রিয়া ম্যাডাম বলল, বল। আমি বললাম, আপনি কতটা সুন্দর জানেন তো? রিয়া ম্যাডাম বলল, এতটাও না, তবে আমার বয়স হয়ে যাচ্ছে। আমি বললাম, বিয়ে করে নেন তাহলে। রিয়া ম্যাডাম বলল, তাই করব, মনের মতো কাউকে খুঁজে পেয়েছি। আমি বললাম, আমি যদি দেশে থাকতাম তাহলে আপনাকে পটানোর একটা চান্স নিতাম। রিয়া ম্যাডাম বলল, মাটিতে থেকে আকাশ ধরতে চাস? আমি বললাম, এভাবে বললেন যে? রিয়া ম্যাডাম বলল, আমার ইচ্ছে। আমি বললাম, ও। রিয়া ম্যাডাম আর কিছু বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। এয়ারপোর্টের সামনে এসে নিরিবিলি একটা জায়গায় গাড়ি থামালো। গাড়ি থেকে নামতেই রিয়া ম্যাডাম বলল, এখানে বস, তোর সাথে একটু কথা বলি। ওনার কথা মতো আমি রাস্তার পাশের বেঞ্চের মাঝে বসলাম। আমি নিচে বসতেই রিয়া ম্যাডাম ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে বললাম, এটা কি করলেন? রিয়া ম্যাডাম বলল, যা করেছি বেশ ভালো করেছি, তোর মতো ফকিন্নি ছেলেকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি। আজকে একটু সুযোগ দিয়েছি যাতে তুই আমার করা অভিনয়গুলো খুব সহজেই বুঝতে না পারিস। তুই ভাবলি কিভাবে যে আমি তোর সাথে? আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম। রিয়া ম্যাডাম আমার চুল টেনে ধরে বলল, এই আমার দিকে তাকা বলছি। আমি চোখ বন্ধ করে বললাম, আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন যে একটা মেয়ে আমাকে মারার পরেও আমি হাত গুটিয়ে বসে আছি, যার শরীরে কোনো মেরুদণ্ড নেই, তার আবার কিসের জীবন? আমাকে অপমান করেছেন, আমি কিছু বলবো না। আমি নালায়েক, বান্দর, ইতর, নষ্ট, আরো কত কিছু না ম্যাডাম, যা ইচ্ছা তাই বলতে পারেন, আমি কিছু বলবো না। হাত থেকে ঘড়িটা খুলে রিয়া ম্যাডামের হাতে পরিয়ে দিয়ে বললাম, চাকর স্বামীর থেকে এটাই তোমার প্রথম উপহার। আমি জানি আপনি খুশি হন নাই, কিন্তু আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু নাই। যাওয়ার আগে একটা কথা বলি, জোর করে হলেও হোক আর যেভাবেই হোক, এই একদিনে আপনার কত কাছাকাছি আসছি একটু চিন্তা করে দেখেন। যদি আর 1 মাস আপনার কাছাকাছি থাকতাম তাহলে আপনাকে পটিয়ে নেওয়াই আমার বেশি সময় লাগতো না ম্যাডাম। আমাকে একদিন মনে পড়বে ম্যাডাম, এই কথাটা মনে রাখিয়েন। রিয়া ম্যাডাম বলল, আরে যা যা, তোর মতো কত আসবে যাবে। আমি বললাম, ভাবি নাই কখনো স্বপ্নের দেশ ছেড়ে উড়াল দিতে হবে। ভালো থাকবেন। আমি আর রিয়া ম্যাডামের সাথে কোনো কথা বললাম না, সময় মতোই দেশ ছেড়ে চলে গেলাম। অনেক ব্যস্ততার মাঝে আজকে 5টা বছর চলে গেল। বিদেশে যেই জন্য আসছিলাম সেটা সফল হয়েছে, একটু হলেও আমি নিজ পায়ে দাঁড়াতে পারছি। আজকে আমি দেশে ফিরবো, কিন্তু কাউকে বলার মতো মানুষ নেই আমার, কারোর সাথে যোগাযোগ ছিল না। চেহারা এখন আগের থেকে একটু চেঞ্জ হয়েছে, লম্বা চুল রেখেছি এখন,
ব্যাগপত্র গুছিয়ে বের হলাম, সময় মতো দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ বসে থাকার পর এয়ারপোর্টে চলে আসলাম। একা একা হেঁটে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, ঠিক তখন একটা ছেলে দৌড়ে এসে আমার পায়ে পড়ে বলল, ভাই আমাকে এদের হাত থেকে বাঁচান প্লিজ, আমি মরতে চাই না, আমি আমার জান ভিক্ষা চাই, প্লিজ আমাকে বাঁচান। ছেলেটার পুরো শার্ট রক্ত দিয়ে মাখামাখি ছিল, ঘাড়ে কিছু আঘাতের লক্ষ্য করলাম। সামনে তাকিয়ে দেখি ইভা একটা শটগান নিয়ে দাঁড়িয়ে আছে, ওর সাথে আরো অনেকগুলো মেয়ে আছে। ইভা আমার সামনে থেকে ছেলেটাকে টেনে নিয়ে চিৎকার দিয়ে বলল, এখন আমি ওকে গুলি করে মারবো, যদি কারো ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকে দেখা। ইভার কথা শুনে পুরো এয়ারপোর্টের মানুষগুলো ভয়ে কাঁপাকাঁপি করছে, কারো মুখে কোনো কথা নাই, আছে শুধু ভয়ের প্রতিশ্রুতি। ঠাস করে একটা শব্দ হলো, আর ছেলেটা ছিটকে একটু দূরে গিয়ে পড়লো। আমার শরীরেও রক্ত লেগে গেছে। ইভা হাসতে হাসতে বলল, এই নিষ্ঠুর মানুষ, তোরা মনে রাখ, যারা বিনা কারণে আমার বন্ধুর পরিবার হত্যা করছে তাকে আমি ছাড়বো না। আর তোরা সবাই আমাদের বসকে দেখতে চেয়েছিলি না, খুব শীঘ্রই তিনি আসবে সামনে, যার নাম শুনলে সবাই পালিয়ে যাবে, খুব তাড়াতাড়ি উনি সামনে আসবেন। ইভা পিস্তল হাতে নিয়ে আবার বের হয়ে গেল। আমি তোর এমন রূপ দেখে ভয় পেয়ে গেছি, কিন্তু ইভা আমাকে চিনতে পারে নাই কেন, এই বিষয়টা আমি মানতে পারছি না। ও তাহলে মাফিয়া লেডি হয়ে গেছে। দেশের মাটিতে এসেই যে এমন কিছু শুনবো তা আশা করি নাই। যাকগে, এখন আমার একটা বাসা খুঁজতে হবে, নিজের বলতে তো আর কেউ নেই আমার। একটা আপু ছিল, সেও পর হয়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা বাসার সামনে গেলাম, যেখানে লেখা আছে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়। এটা দেখে আমি দারোয়ানকে বললাম, ভাই বাসা খালি আছে কি? দারোয়ান বলল, আছে তো, তবে আপনি আমার ম্যাডামের সাথে কথা বলেন, তাহলে জানতে পারবেন। দাঁড়ান, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। দারোয়ান চলে যাওয়ার পর একটা মহিলা বের হলো। মহিলা বললে ভুল হবে, এটা তো দেখি একটা মেয়ে, তবে মুখে উন্না দিয়ে ঢেকে রেখেছে। অল্প বয়সী একটা মেয়ে, বাড়িওয়ালা হয় কিভাবে? মেয়েটা আমার সামনে এসে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। বিষয়টা আমার কাছে কেমন যেন লাগলো। আমি এক বাড়িয়ে বললাম, আন্টি এখানে রুম খালি আছে কি? আমার মুখ থেকে আন্টি ডাকটা শুনে মেয়েটা চোখ লাল করে বলল, এই ছেলে, আমি কি তোর আন্টি লাগি? মেয়েটার কণ্ঠ শুনে আমি নিজেই বোকা হয়ে যাচ্ছি। এটা যেন আমার বহু চেনা পরিচিত একটা কণ্ঠ, তবে আমি বুঝতে পারছি না। পিচ্ছে একটা মেয়ে আম্মু আম্মু বলে দৌড়ে এসে মেয়েটাকে জড়িয়ে নিল, কিন্তু মেয়েটা এক হাতে মুখের ওড়না ঠিক রেখে আমাকে বলল, আসেন আপনি আমার সাথে, রুম দেখিয়ে দিচ্ছি, তবে ভাড়া কিন্তু। আমি বললাম, আমাকে একটু সুযোগ সুবিধা দিবেন তাহলেই হবে, আমি অন্যের থেকে 500 টাকা বেশি দিব। মেয়েটি বলল, 500 টাকা বেশি দিবেন মানে? আপনি কি বাসায় মেয়ে নিয়ে আসতে চাইছেন নাকি? দেখেন, এইসব ফালতু কাজ এখানে চলবে না, আসলে ছেলেদের চরিত্র। আমি বললাম, থাক আন্টি, আর কিছু বলতে হবে না, আমি সুযোগ সুবিধা বলতে বুঝিয়েছি যে যেন আমি একটু ছাদে যেতে পারি, আর রাতে দেরি করে আসলে যেন গেট খুলে দেয়, আর কিছু না। মেয়েটি বলল, আমি কি তোমার আন্টি লাগি? আমাকে কি আন্টির মতো লাগে? আমি বললাম, রাগ করলেন, ঠিক আছে তাহলে বাড়িওয়ালা বলে ডাকবো, এখন আমাকে আমার রুম দেখিয়ে দেন। মেয়েটা একটা রুম দেখিয়ে বলল, এটা আপনার রুম, দেখেন পছন্দ হয় কি। মনে করছিলাম আগের থেকে একটু পরিবর্তন হবেন, কিন্তু আপনি তো আবার সেই আগের মতোই আছেন। মেয়েটার কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, এই মেয়ে কি আমাকে চেনে নাকি? টুংটুং করে ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করতেই স্যার বলল, তুমি আসছো, এখন তাড়াতাড়ি অফিসে আসো, জরুরি একটা মিটিং আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। ফোন কাটতেই মেয়েটা বলল, আচ্ছা তাহলে আমি আসি, থাকেন আপনি। কোলে থাকা পিচ্চি মেয়েটা বলল, আম্মু উনি কি আমাদের নতুন ভাড়াটিয়া? পিচ্চি মেয়েটার কথা শুনে ওর মা এক প্রকার রেগে ওকে নিয়ে চলে গেল। আমি রুমটা গুছিয়ে বাসা থেকে বের হলাম। দরজার বাইরে গিয়ে দেখি সেই এয়ারপোর্টের লাশটাই বাসার সামনে পড়ে আছে। লাশটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম, এই লাশ এখানে কিভাবে আসলো? আমি বিষয়টা এক প্রকার এড়িয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সবাই ভিড় জমে লাশ দেখছে। আমি রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। স্যারের রুমে যেতেই আমাকে দেখে বলল, বসো এখানে, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমি বললাম, অপেক্ষা করার কি আছে স্যার, ফোনে বলে দিলেই তো পারতেন। স্যার বলল, ফোনের বিষয় হলে তো ঠিকই বলে দিতাম, এখন শোনো আমি কি বলি। আমি বললাম, শুনছি। স্যার আমার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এখানে সমস্ত কিছু লেখা আছে, পরে পড়ে নিবে। আর তোমার কলেজের নাম কি জানো? আমি আমার কলেজের নাম বলতেই স্যার হাসি দিয়ে বলল, আবার সেই কলেজে গিয়ে ভর্তি হয়ে যাও। একদিন কলেজের গেটের সামনে ঝালমুড়ি বিক্রি করবে, আরেকদিন কলেজে ক্লাস করবে। আমি হাসি দিয়ে বললাম, মজা করছেন না স্যার আমার সাথে? স্যার বলল, তুমি সিরিয়াস হবে কবে বলো? আর আমি তো কোনো কারণ ছাড়া কোনো কথা বলি না, তুমি জানো না? আমি যা বললাম তাই করো।
আমি বললাম, স্যার আমি যদি এই কলেজে ছাত্র হয়ে যাই তাহলে সবাই মিলে আমাকে নিয়ে মজা করবে, অন্তত কলেজে স্যার বানিয়ে দিতে পারতেন, ওইটা হলে বেশ ভালো হবে। স্যার বলল, সরি, তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না, কে কি বলবে তা দেখে কি করবে, যে দুইটা কারণে তোমাকে আমি ওখানে পাঠাচ্ছি ওইটা খুঁজে বের করো। আজকে নাকি শুনলাম নাম করা গ্যাংয়ের ডানহাত ইভা চৌধুরী এয়ারপোর্টে কাউকে মেরেছে, আমি যদি ভুল না বলি তাহলে তুমি ছিলে সেখানে। আমি বললাম, স্যার ছিলাম, ছেলেটা আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি যদি আমার পরিচয় দিয়ে দিই তাহলে আমি এই দেশে যা করতে এসেছিলাম সেটা সফল হবে না, এজন্য স্যার আমি মুখ বুজে সহ্য করছিলাম। স্যার বলল, বুঝলাম, তবে একটা কথা কি জানো, কান টানলে মাথা বেরিয়ে আসে, আমাদের আগে মাথা খুঁজে বের করতে হবে। আমি কি বললাম বোঝা গেল তো? আমি বললাম, স্যার বুঝছি। স্যার বলল, বাইরে গিয়ে দেখো দুইজন দাঁড়িয়ে আছে, ওরাও তোমার সাথে কলেজে যাবে, আশা করি বাকি কাজ তুমি বুঝে যাবে। কলেজের ভিতরে আমাদের মেন সূত্রগুলো আছে, প্রমাণ সহকারে বের করে নিয়ে আসো, আমি আর কিছু শুনতে চাই না, তোমাকে দেশে এই জন্য আনলাম, যা করবে তাড়াতাড়ি, আমাদের হাতে সময় খুব অল্প। আমি দাঁড়িয়ে বললাম, আমি আমার কাজে কালকে থেকেই লেগে পড়বো, কিন্তু কলেজে? স্যার বলল, ওইসব কথা আমি প্রিন্সিপালের সাথে বলে রাখবো। প্রিন্সিপাল নামটা শুনে আমার রিয়া ম্যাডামের কথা মনে পড়ে গেল, এখনো ডিভোর্স পেপারে সাইন করা হয় নাই, উনি এখনো আমার বউ আছে। আমি স্যারকে বললাম, স্যার আগে আমি একটু দুষ্টু টাইপের ছিলাম, প্রিন্সিপালের সাথে আমার ঝামেলা ছিল, আপনি কলেজের মালিকের সাথে কথা বলেন যেন উনি এই বিষয়গুলো গোপন রাখে। স্যার বলল, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। স্যারের রুম থেকে বের হতেই দেখি তিনজন ছেলে দাঁড়িয়ে আছে, তিনজন আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমি বলে সবার নামগুলো জানতে চাইলাম, তিনজনই নাম বলল, কিন্তু এর মাঝে একজন বলল ওর নাম নাকি মাহি, তবে আমি এখনো এইটুকু বুঝতে পারছি না যে এটা ছেলে নাকি মেয়ে, দেখে তো ছেলে ছেলেই লাগে, কিন্তু এটাও বুঝতে পারছি না। আমি সবাইকে বললাম কালকে সকালে সময় মতো কলেজে চলে যাবে। অফিস থেকে বের হয়ে বাসার দিকে যেতে লাগলাম, পেটে খুব খিদা লাগছে, বাসা গিয়ে কিছু রান্না করব। অল্প স্বল্প বাজার করে গেটের সামনে গেলাম, গিয়ে দেখি বাসার সামনে পুলিশের অভাব নেই। আমি ভিড় ঢেলে ভিতরে গিয়েই বড়সড় একটা শখ খেলাম। ভিড়ের এক কোনায় দাঁড়িয়ে সেই চেনা জানা বহু পরিচিত মুখ, যাকে এক সময় আমি ভালোবাসতাম, সেই মানুষটাই কান্না করছে। এতদিন পর মিমিকে এখানে দেখবো আমি আশা করি নাই, ওর চেহারা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবছিলাম সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো, কিন্তু তা আর হবে না মনে হচ্ছে। পিচ্চি সেই ছোট বাচ্চাটা মিমির শাড়ির আঁচল ধরে টানছে আর বলছে, আম্মু তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার, আর ওনারা এখানে কি করছে? পিচ্চির মুখ থেকে আম্মু ডাকটা শুনে এবার যেন আমার মাথা ঘুরতে লাগলো। তার মানে মিমি হলো আমার বাড়িওয়ালা, কিন্তু ও না গ্রামের মেয়ে, তাহলে শহরে কিভাবে বাড়ি হলো? আমি কিছুই তো বুঝতে পারছি না। পুলিশ যেই মিমিকে হাতকড়া লাগাতে যাবে তখন আমি এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে এখানে, আর উনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভিড়ের মাঝে আওয়াজ এলো, আরে বেডা তুই দেখি এখনো বেঁচে আসোস, তা এতদিন পর কোথা থেকে হাজির হলি? এতদিন ধরে আমাদের থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলি, এটাই তো ভালো ছিল, তা আজকেও কি মায়ের খেতে এখানে আসলি? আমি হাসি দিয়ে বললাম, বুড়ো হয়ে গেছেন তাও তেজ দেখি এখনো কমেনি। কামাল সাহেব মাথার টুপি খুলে হাসতে হাসতে বলল, কি করব বল, তোদের যন্ত্রণায় থাকতে পারি না, তা আমাদের রাস্তা থেকে সরে যা, ওকে নিয়ে যেতে দে আমাদের। আমি বললাম, ওয়েট, ও না আপনার পুত্রবধূ? কামাল সাহেব বলল, ছি, এই নষ্ট মেয়ে হবে আমার ছেলের বউ? প্রথমেই ভাবছিলাম একটা সুযোগ দেই, পরে শুনি কোন ছেলের সাথে পেট বাঁধিয়ে ফেলছে, যার কোনো স্বামীর পরিচয় নেই, তাকে আবার আমার ছেলের বউ করব? না জানি এই মেয়ে কতগুলো ছেলের সাথে রাত কাটিয়েছে, হতে পারে টাকার জন্য খারাপ কাজ করে, আর সেখান থেকে এই বাচ্চার জন্ম। আমরাও তো টাকা দিব, মাঝে মাঝে আমাদেরকেও সুযোগ দিও একটু। যাক গিয়ে এইসব কথা ছাড়ি এখন, এই বাচ্চার সাথে তো তোর দেখি মিল আছে নাকি কোনোভাবে তুই? কামাল সাহেবের কথা শুনে মিমি মাথা নিচু করে জোরে জোরে কান্না করছে। কামাল সাহেব আবার বলল, এখন আমাদের কাজ করতে দে, আর যদি প্রমাণ খুঁজিস তাহলে এই দেখ, বাসার সামনে একটা লাশ পড়ে আছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আমি টান দিয়ে কামাল সাহেবের হাত থেকে পিস্তল নিয়ে একটা কনস্টেবলের বুকে গুলি করে দিলাম। কামাল সাহেব চিৎকার দিয়ে বলল, এটা তুই কি করলি? আমি বললাম, কি আর করলাম, সিম্পল বিষয়, গুলি যেহেতু আপনার, প্রমাণ আসবে আপনি গুলি করে মেরেছেন। কামাল সাহেব বলল, তোরে তো জেলের ভিতরে ঢুকিয়ে। আমি বললাম, 1 মিনিটও আটকে রাখতে পারবেন না, চেষ্টা করে দেখতে পারেন। কামাল সাহেব সাথে সাথে আমার হাতে হাতকড়া লাগিয়ে বলল, তোর মৃত্যু আজকে নিশ্চিত, এই মেয়েটাকে ছেড়ে ওকে নিয়ে যাও, আর এই খুন ওর উপরে চাপিয়ে দাও।
আমি হাসতে হাসতে বললাম, দেখ চেষ্টা করে যদি মারতে পারিস তবে এবার তোর চাকরি নট, এই থেকে কেউ ফিরতে পারবে না। আমাকে টেনে গাড়িতে তোলা হলো। মিমি দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমাকে কিছু বলতে চাইছে। পুলিশের জিপে বসে ছোট করে একটা মেসেজ করলাম। মেসেজ করতে একটা কল এলো। আমি ফোন রিসিভ করে বললাম, বলেন স্যার। সামনে থেকে কামাল সাহেব বলল, ওই ওর হাত থেকে ফোনটা নিয়ে নাও। আমিও বললাম, কেন ভয় হচ্ছে নাকি যদি চাকরি চলে যায়? উত্তরে কামাল সাহেব বলল, ও তোর এত ক্ষমতা, ঠিক আছে কথা বল, দেখি কে তোরে বাঁচাতে আসে। আমার তো মনে হয় না কলেজের সেই ম্যাডাম আসবে, ওনার তো কালকে বিয়ে। আমি বললাম, কি? কামাল সাহেব বলল, কেন আমার কথা শুনে বুঝি অবাক হয়ে গেলি? আহা রে, ছেলে বড় ছেঁকা খেয়েছে। আমি আবার ফোনটা কানে নিয়ে বললাম, স্যার একটু সাহায্য লাগবে। স্যার বলল, কিছু হবে না, আমি কথা বলছি। আর শোনো, তোমাকে আগামীকাল এই জায়গায় থাকতে হবে, তবে সেটা হবে সিকিউরিটি গার্ড। তুমি সাবধান, একজন সিকিউরিটি গার্ড হয়ে যাবে একদিনের জন্য, শুধু নিরাপত্তা দিবে আর কিচ্ছু না। আমি বললাম, স্যার আপনি আমার সম্মান বোঝেন না, প্রথমে দিলেন ছাত্র, পরে ঝালমুড়িওয়ালা, আর এখন আমার মান সম্মান থাকবে তো? স্যার বলল, আমাদের কাজই কিছুটা এমন, আগে আমার দেওয়া কাজগুলো পূরণ করো, পরে সম্মানের সহকারে সবার সামনে তোমার নাম প্রকাশ করব। আমি মন খারাপ করে ফোন কেটে দিলাম। থানার সামনে এসে আমাকে টেনে ভিতরে ঢুকিয়ে কামাল সাহেব লাঠি হাতে নিচ্ছে আর বলছে, আগে তোরে আমি মারবো, পরে আমার ছেলে আসবে। লাঠিটা হাতে নিতেই টেলিফোন বাজতে লাগলো। আমি হাসতে হাসতে বলছি, চাকরি আছে নাকি গেছে দেখ। কামাল সাহেব ফোনটা ধরেই ধস করে চেয়ারের উপর বসে গেল। আমি জোরে জোরে হাসতে হাসতে বললাম, ইস, কয়েকদিন পর বেচারার অবসর হবে, আর এখনই চাকরি চলে গেল। আহা, আমি তো মেনে নিতে পারলাম না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বউ লইয়া, এই যা, আমি আবার এই কষ্টের মাঝে কি বাজে গান গাইলাম। কামাল সাহেব কিছুক্ষণ মাথাটা নিচু করে দিয়ে কান্না করলো। চোখের পানি মুছে কনস্টেবলকে ইশারা করে বলল, আমাকে ছেড়ে দিতে। আমি জেলের ভিতর থেকে বের হয়ে বললাম, আমি তো আগেই বললাম আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখতে পারবি না। কামাল সাহেব বলল, এই একটু কারণে আমার চাকরি নিয়ে নিলি? আমি তোরে চিনি, খুব ভালো করে চিনি, কিন্তু কে বা কাদের সাথে তুই জড়িত আছিস আমি জানি না। বুড়ো বয়সে এসে চাকরি চলে গেল, আমি যতদিন বেঁচে আছি তুই শান্তিতে থাকতে পারবি না। আমাকে মাথা ফাটানোর জন্য আমার ছেলে তোর পুরো পরিবারকে শেষ করেছে। এখন চিন্তা কর, আমার চাকরি চলে গেছে, এতে তোর কি করতে পারে? আমি মাথা থেকে একটা চুল ছিঁড়ে বললাম, তুই আমার একটা চুল ছিঁড়তে পারলে ছিঁড়ে দেখা। ভদ্রতার খাতিরে চুল বললাম, তবে মনে মনে আপনি এখন ছাড়, যেটা চিন্তা করছেন আমি এটাই বললাম। আর একটা কথা, তোর নাকি একটা মেয়ে আছে, কি আমার মতলব বোঝা গেল? কামাল সাহেব রাগে টেবিলে আঘাত করলো। আমি হাসি দিয়ে বললাম, ওরে ছাড়, দেখি খুব বেশি রাগ করেছে, তা আমাকে আবার মারবেন নাকি স্যার? কামাল সাহেব বলল, এখান থেকে চলে যা বলছি। আমি পিছনে একজন কনস্টেবলের গলা চেপে ধরে বললাম, মনে পড়ে 5 বছর আগে তোদের সাহায্য নিয়ে ওর ছেলে আমার পরিবার শেষ করেছে। এই পুরো থানার আমি অস্তিত্ব রাখবো না, এক রাতে পুরো থানার পুলিশগুলোকে খুঁজে খুঁজে এখানে এনে মারবো, আর এক একটাকে এমন অবস্থা করব যে মানুষ বলবে, এখানে না একটা থানা ছিল, এটা কোথায় গেল? অস্তিত্বহীন থানা হবে এটা। আসি স্যার, ভালো থাকবেন। সেই দিনটা আপনার ভালো গেল না স্যার, এজন্য আমি অনেক অনেক দুঃখিত, মাফ করে দিবেন আমাকে। আমি হাসতে হাসতে থানা থেকে বের হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে অল্প কিছু খাবার প্যাক করে নিলাম। বাসার সামনে নেমে দেখি সবকিছু একদম স্বাভাবিক, নিরাপদ। দারোয়ান আমাকে দেখে বলল, সাহেব আপনি জেল থেকে আসলেন কিভাবে? নাকি পালিয়ে চলে আসছেন? আমি বললাম, আরে না, পালিয়ে আসি নাই। দারোয়ান বলল, আমাদের ম্যাডাম খুব ভালো, কিন্তু পুলিশ ছাড়েরা খুব খারাপ খারাপ কথা বলে গেল। আমি বললাম, খারাপ লোকেরা সবসময় খারাপ কথা বলে, বুঝলে? বাসার ভিতরে ঢুকবো, তখন অচেনা নম্বর থেকে একটা কল এলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে? ওপাশ থেকে আওয়াজ আসলো, স্যার আমি মাহি। বড় স্যার বলছে, আমরা এখন জানো সেই বাসা থেকে ঘুরে আসি, আশেপাশের পরিবেশ দেখে জানো বুঝতে পারি কোথা থেকে হামলা হতে পারে। আমি বললাম, ফোন রাখো, এখন যেতে পারবো না। মাহি বলল, বড় স্যারের অর্ডার আছে, আপনি না গেলে উনি আমাদের শাস্তি দিবে, প্লিজ স্যার, নতুন নতুন চাকরি হয়েছে, এটা চলে গেলে। আমি বললাম, হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না, তোমার স্যার আমাকে পাগল বানিয়ে দিবে। দেশে আসলাম আজকে, আর আজকেই আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে, মেরে ফেলবে নাকি আমাকে? শুধু জ্বালা আর জ্বালা। তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি একটা রিক্সা নিয়ে আসছি।
মিহি বলল, ধন্যবাদ স্যার আপনাকে। আমি ফোন কেটে দিয়ে দারোয়ানের হাতে খাবারগুলো দিয়ে বললাম, একটা তুমি খেয়ে ফেলো আর বাকিগুলো তোমার ম্যাডামকে দিয়ে দিবে, ঠিক আছে? দারোয়ান বলল, আরে স্যার আমার লাগবে না। আমি বললাম, খেয়ে ফেলো, আমি আসি। রিক্সায় উঠে ঠিকানা দেখিয়ে দিতেই রিক্সাওয়ালা বলল, মামা আর বলতে হবে না, এটা তো মেয়রের বাসা। কিন্তু আপনার ওখানে কিসের কাজ? আমার তো মনে হয় আপনিও দরকারে গিয়ে কথা বলতে চান, তবে লাভ হবে না। আমার মতো আপনিও গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। আমি বললাম, আচ্ছা আগেই নিয়ে চলো, দেখি কি হয়। রিক্সা যেখানে গিয়ে থামলো সেই বাসাটা দেখে আমি একদম বোকা হয়ে গেছি। তাহলে কি স্যার আমাকে এখানে আসতে বলছে? আমি রিক্সা থেকে নেমে বড় স্যারকে কল দিলাম। উনি রিসিভ করে বলল, গিয়েছো কি তোমরা? আমি বললাম, এই আপনি কার বাসায় পাঠালেন স্যার? স্যার বলল, কেন, কোনো সমস্যা কি? আমি বললাম, সমস্যা নেই, কিন্তু এখানে বিয়ে কার? স্যার বলল, মেয়রের বোনের। আমি বললাম, পাত্রীর নাম কি জানেন স্যার? স্যার বলল, নামটা কি জানো বলল, ও হ্যাঁ রিয়া, আর এই মেয়েটাই নাকি সেই কলেজের প্রিন্সিপাল। আমি স্যারের ফোন কেটে দিয়ে রাস্তার একপাশে বসে পড়লাম। স্যারের কথা শুনে আমার ভিতরে কেমন যেন করতে লাগলো। আমার কেন জানি এমন মনে হচ্ছে যে আমি আমার কাছের কাউকে হারিয়ে ফেলছি। তবে ও তো এখনো আমার বউ, ডিভোর্স পেপারে সাইন করি নাই এখনো। আমিও দেখবো ও কিভাবে বিয়ে করে। ডিভোর্স দিলে অন্য কথা ছিল। স্যার, আমরা চলে আসছি। আপনি এখানে এভাবে বসে আছেন কেন? কিছু কি? উপরে তাকিয়ে দেখি মাহিরা চলে আসছে। আমি ওদের বললাম, যাও ভিতরে যাওয়ার একটা ব্যবস্থা করো, দাঁড়িয়ে থাকতে পারবো না। সৌরভ বলল, স্যার আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি বিষয়টা দেখছি। আমি আগে নিজেকে ভালো করে ঢেকে নিলাম, যাতে ওরা কেউ আমাকে চিনতে না পারে। চিনে ফেললে তো সমস্যা। আমি এবার আমার খেলা খেলবো। বহুদিন আগে প্রতিশোধের একটা বই লিখেছিলাম, ওইটা কি এত সহজেই ভুলে যাব? খেলা তো সবেমাত্র শুরু হতে যাচ্ছে, ডেমো সহকারে দেখাবো। গেটের কাছ থেকে ডাক পড়লো, স্যার চলে আসেন, হয়ে গেছে। আমি গেটের কাছে গিয়ে বললাম, তোমরা চারদিকে একটু ভালো করে দেখো, আমাকে ফলো করার দরকার নেই। আমি হেঁটে হেঁটে বাসার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি রিয়ার বড় ভাই বসে বসে টিভিতে নিউজ দেখছে। এই শালা তাহলে মেয়র হয়ে গেছে বাবা। রিয়ার বড় ভাই বলল, তোমাদের কি? আমি উত্তরে বললাম, আমাদের পাঠানো হয়েছে। আমি এখন সবকিছু ঘুরে ঘুরে দেখব, আবার কেউ আমার কাজে বাধা দিবে না তো? রিয়ার বড় ভাই বলল, আপনার কণ্ঠ কেমন যেন আমার কাছে চিনা চিনা লাগছে, আমি কি আপনার মুখ দেখতে পারি? আমি বললাম, আমি এখানে কাজ করতে এসেছি, আমাকে দেখে কি করবেন? এই কথা বলে আমি উপরে উঠতে লাগলাম। আমার দু চোখ এখন শুধু রিয়াকে খুঁজছে, ওকে শুধু এক নজর দেখার ইচ্ছে। রিয়ার রুমের দিকে তাকিয়ে দেখলাম ও ভিতরে নেই, হয়তো কলেজে আছে। আমি আমার মতো কিছু কাজ করে সবাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে গোসল করে বিছানার উপর গিয়ে বসলাম। ঠিক তখন দরজার কাছ থেকে আওয়াজ আসলো, আঙ্কেল আঙ্কেল, আমি কি ভিতরে আসবো? আরে এ তো দেখি মিমির মেয়ে। আমি হাসি দিয়ে বললাম, আম্মু আসো ভিতরে। তা আমাকে কিছু কি বলবে? মেয়েটি বলল, আম্মু ডাকছে আপনাকে। আমি বললাম, এটা বলে নাই কেন? মেয়েটি বলল, আম্মু তো আমাকে কিছু বলে নাই, দাঁড়ান জিজ্ঞেস করে আসি। আমি বললাম, থাক দরকার নাই, তোমার আম্মুকে বলো আমি রান্না করে খেয়ে নিব। পিচ্চি আমার হাত ধরে বলল, আম্মু বলছে যেহেতু যেতেই হবে, চলেন বলছি। এখন আবার কোন বিপদে পড়লাম, কি আর করব? পিচ্চিকে কোলে নিয়ে সামনে যেতে লাগলাম। দরজা দিয়ে ভিতরে ঢুকে দেখি মিমি টেবিলে নানা আইটেমের খাবার সাজাচ্ছে। আমাকে দেখে আগে একটা সালাম দিল। আমি সালামের উত্তর দিতেই মিমি আমার কাছ থেকে ওর মেয়েকে নিয়ে বলল, আমার মতো খারাপ একটা মেয়ের কাছে আসছেন, জানতে পারলে মানুষ খারাপ বলবে, নিচে বসে চুপচাপ খেয়ে নিন। আমি মিমির কথা না শুনে সোফায় বসে বললাম, পুলিশ অফিসার কামাল সাহেব যা বলে গেল সবকিছু সত্যি কথা? মিমি বলল, এক্সকিউজ মি, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি আমার ভাড়াটিয়া, এই হিসাবে প্রথম দিন আমার আপনাকে খাওয়ানো কর্তব্য। আমি বললাম, ঠিক আছে, যেন নাই যেহেতু চিনতে হবে না, আমি না থাকলে তো। মিমি বলল, আমি জেলে থাকলে বা আপনার কি হতো? আমি বললাম, কি আর হবে, কিছু না। মিমি বলল, তাহলে? আমি বললাম, আমার এখন আসলেই তোমার চরিত্রের ওপর সন্দেহ হচ্ছে। একটা গ্রামের মেয়ের এত টাকা কিভাবে হয়েছে, আবার স্বামীও নাই? মিমি বলল, এক সময় আমিও কাউকে এমন অপবাদ দিয়েছিলাম, ওই কথাই বলে না সমস্ত মানুষের সময় আসে। আমি বললাম, মিমি সত্যি কি তুমি? মিমি বলল, কি শুনতে চান আপনি? হ্যাঁ, আমি নিষিদ্ধ কাজের সাথে জড়িত, আমি আমার গতর বিক্রি করি। তাতে যদি আমি খারাপ মেয়ে হই তাহলে আমি খারাপ, লাগবে না আমার কাউকে, আমি একাই ভালো আছি। আমি বললাম, আমি যাওয়ার পর হঠাৎ করে কি এমন হলো যে তুমি এই রাস্তায়? মিমি বলল, আমি প্রথমেই বলছি আপনি আমার জন্য অপরিচিত, এজন্য আপনাকে আমি কিছুই বলতে চাই না।
আমি বললাম তোমার একটা মেয়ে আছে মিমি। মিমি এবার গলায় জোর লাগিয়ে বলল, আমি বলছি না আপনি আমার জন্য অপরিচিত, খেয়ে দিয়ে বিদায় হন বলছি। আমি দাঁড়িয়ে বললাম, বিরক্ত করার জন্য সরি ম্যাডাম, মাফ করে দিবেন। আর আমার বাসায় খাবারের অভাব নেই, আসি। মিমির কোল থেকে পিচ্চি মেয়েটা বলল, আঙ্কেল আপনার দেওয়া বিরিয়ানিগুলো খেতে খুব ভালো ছিল, ধন্যবাদ আপনাকে। আমি পিচ্চির কথা শুনে হাসি দিয়ে রুম থেকে বের হলাম। মনে মনে শুধু এটাই চিন্তা করছি যে এক সময় আমার জন্য পাগল ছিল, আর আজকে এই মেয়েটাই রাস্তায় কিভাবে কি, নাকি ওর টাকার নেশায় অন্ধ হয়ে গেছে, কি জানি বাবা, কি বলবো। রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হলাম। এখন আমি রিয়ার সাথে দেখা করব, দেখি ও কি বলে। আমি রিয়ার বাসার সামনে গিয়ে খুঁজতে লাগলাম কিভাবে ভিতরে ঢোকা যায়। এই তো মনে হয় রাস্তা খুঁজে পেয়েছি। পাশে পড়ে থাকা মইটা দিয়ে রিয়ার রুমের জানালার কাছে চলে গেলাম। জানালা রিয়া খোলাই রাখছে, হয়তো যাতে বাতাস ভিতরে ঢুকতে পারে। আমি জানালা দিয়ে লাফিয়ে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি রিয়া একপাশে ফিরে শুয়ে আছে। আর এখন তো আমার কোনো সমস্যা নাই যে আমি রিয়ার পাশে শুতে পারবো না। ওকে এখনো যেহেতু ডিভোর্স দিই নাই, সেই হিসাবে তো ও এখনো আমার বউ। আমি ধীরে ধীরে বিছানায় উঠে রিয়ার পাশে শুয়ে পড়লাম। ওর শরীর থেকে আলাদা একটা ঘ্রাণ ভেসে আসছে, চুল থেকে পানি পড়ছে, হয়তো কিছুক্ষণ আগেই গোসল করেছে। আমি রিয়ার ঘাড়ে হাত দিয়ে বললাম, এই যে রিয়া ম্যাডাম, আপনি কি জেগে আছেন নাকি ঘুমিয়ে গেছেন? আমার কথা শুনে রিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলল, কে? আমি বললাম, আরে ম্যাডাম নিচে তাকান। রিয়া আমার কণ্ঠ শুনে আমার দিকে তাকিয়ে চোখ বড় করে ফেললো, হয়তো ভাবতেও পারছে না যে আমি এতদিন পর ফিরে আসব। আমি বললাম, তা মিস রিয়া ম্যাডাম, ভালো আছেন আপনি? রিয়া ম্যাডাম তুতলাতে তুতলাতে বলল, ভালো আছি, তুমি? আমি বললাম, এই তো ম্যাডাম মোটামুটি ভালো আছি। রিয়া ম্যাডাম বিছানা থেকে উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে পানি দিয়ে এসে বিছানার এক কোনায় বসে বলল, তা বাইরের দেশের দিনকাল কেমন গেল তোমার? সেই পিচ্চি ছেলেটা দেখে এখন অনেক বড় হয়ে গেছে, চেহারাও পরিবর্তন হয়েছে, দেখেও চেনা যাচ্ছে না। আমি বললাম, সবাই কি সবসময় একরকম থাকে ম্যাডাম? তো আপনার কি খবর বললেন না তো? শুনলাম কালকে নাকি আপনার বিয়ে। রিয়া ম্যাডাম তুতলিয়ে বলল, তুমি কিভাবে জানো? আমি বললাম, এত তুতলাতে হবে না, আমাকে ডিভোর্স দিয়ে তো নতুন কাউকে বিয়ে করবেন। রিয়া ম্যাডাম বলল, যাও যাও, ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। এখন মনে হচ্ছে আগের থেকে একটু ভালো হয়েছো, যাক ভালো হলেই ভালো। আমি বললাম, মানুষ কি বলে জানেন ম্যাডাম, মানুষের বিয়ে নাকি একবারই হয়, প্রথম বিয়ে ভেঙে গেলে নাকি কপালে অশান্তি লেগেই থাকে। ভাবছিলাম আপনার সাথে আমি সংসার করব না, কিন্তু এখন আমার মত পরিবর্তন হয়েছে। রিয়া ম্যাডাম বলল, বিদেশ থেকে এসে মাথাটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কালকে আমার বিয়ে আর আজকে এইসব বলছো? বলছি তো ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। আমি সাথে সাথে রিয়ার চুলের মুঠি ধরে ওর ঠোঁটের কাছে আমি মুখ নিয়ে বললাম, জীবনে বহু জায়গায় আমি ঠকে আসছি, দেশের মাটিতে যখন নামলাম তখন শুধু এটাই চিন্তা করছি যে আমি আজ থেকে কোনো পরাজয় মানব না। আমি যা বলি এক কথাই বলি, তোর সাথে সংসার করব মানে করব, এখানে দ্বিতীয় কোনো কথা চলবে না। যদি না পারি তোর লাশের সাথে সংসার করব। আমাকে খারাপ বানাতে তোরাই এক সময় সবকিছু করতি। রিয়া ম্যাডাম বলল, আমার চুলের মুঠি ছাড়েন বলছি, আমি ব্যথা পাচ্ছি। আমি আরো জোরে টেনে ধরে বললাম, মরে যা তুই, এতে আমার কোনো আফসোস থাকবে না। তুই আমাকে ডিভোর্স না দিয়ে অন্য কাউকে বিয়ে করবি, আমি তোরে ছেড়ে দিতাম, কিন্তু আমাকে ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করবি, আমিও দেখবো তুই কিভাবে বিয়ে করতে পারিস। যখন দেখলাম রিয়ার চোখ থেকে পানি পড়ছে, তখন আমি ওকে ছেড়ে দিলাম। রিয়া আমার থেকে ছাড়া পেতেই হাঁপাতে লাগলো। বিছানায় উঠে দাঁড়িয়ে বলল, আমি যদি একটু শব্দ করি তাহলে এখানে তোর লাশ পড়ে যাবে, তুই এটা ভালো করে জানিস নাই যে আমার ভাই? আমি বললাম, তোর ভাই মেয়র, এটাই তো। রিয়া ম্যাডাম বলল, তুই করে বলবি না একদম। আমি বললাম, ম্যাডাম আপনি দিনে দিনে ঝাক্কাস হয়ে যাচ্ছেন, এই গেঞ্জিতে আপনাকে একদম হট লাগছে, মন চাইছে। রিয়া ম্যাডাম বলল, তুই যাবি নাকি আমি ভাইকে ডাক দিব? আমি রিয়াকে টান দিয়ে নিচে ফেলে আমি ওর উপর চড়ে বললাম, বিশ্বাস করেন আজকে আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গেছি। রিয়া ম্যাডাম বলল, আমি কিন্তু। রিয়া আর যাই কিছু বলতে যাবে তখন আমি ওর ঠোঁটগুলো দখল করে নিলাম। একটু পর ছাড়তেই দেখি রিয়া কান্না করছে, কিন্তু ওর কান্না দেখে আমার একটুও মায়া লাগলো না। উল্টা আমি রিয়ার মুখ চেপে ধরে বললাম, একদম কান্না করবি না, নইলে কিন্তু আজকে এখানেই বাসর রাত হয়ে যাবে। রিয়া ম্যাডাম বলল, আজকে স্যার বলছি। কাপুরুষের মতো জোর করে ঠাস করে একটা চড় দিয়ে বললাম, তুই কাপুরুষ কাকে বলিস রে? তুই আমার বউ, আমার ইচ্ছে হলে আমি যা ইচ্ছা তাই করব, এতে কার বাপের কি? রিয়া ম্যাডাম বলল, কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে
সাথে আমার বিয়ে, পারলে ওইটা আটকে দেখা। আমি তোরে একটুও পছন্দ করি না, দেখলে শুধু ঘৃণা আসে। ছাড় বলছি আমাকে। রিয়াকে ছেড়ে পাশে শুয়ে বললাম, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমাকে তো এখনো তুমি চেনোনি মিস রিয়া চৌধুরী। রিয়া ম্যাডাম বলল, তুই এখানে কি মতলবে আসলি? আমি বললাম, ভাবছিলাম সবকিছু শেষ করে দিব, কিন্তু ওই কথাই আছে, শেষ থেকে যখন কোনো জিনিস শুরু হয় সেটা খুব ভালো হয়। ইচ্ছে করলে আমি এখন তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু করব না। বড়লোক ভাইয়ের বোন, খুব তেজ তো, তা ঠিক আছে, আমিও দেখব এই তেজ কতদিন থাকে। রিয়া ম্যাডাম বলল, আমি কি তোর মতো ফকিন্নি রে? আর যেই ছেলে একসময় আমার বাসায় চাকরের কাজ করতো সেই ছেলে আমার হাজবেন্ড হবে, এটা কি হয়? ভাবতেও কষ্ট হচ্ছে। তুই জানিস আমার হবু হাজবেন্ড বিসিএস ক্যাডার। আমি বিছানা থেকে উঠে বললাম, বিয়ের 1 মিনিট আগে তোমাকে তুলে নিয়ে যাব। যদি এমন কোনো বাপের ক্ষমতা থাকে তাহলে আটকে দেখাতে বলবে। রিয়া ম্যাডাম বলল, আচ্ছা সে দেখা যাবে, তুই কি করতে পারিস? দরজার বাইর থেকে আওয়াজ আসলো, রিয়া তুই ভিতরে কার সাথে কথা বলিস? আমি সাথে সাথে গিয়ে দরজা খুলে দিয়ে বললাম, কি মিয়া, বইয়ের সাথে একটু একাকিত্ব সময় কাটাতে দিবেন না? রিয়ার ভাই চোখ লাল করে বলল, রিয়া কি হচ্ছে এখানে? এই ছেলে এখানে কি চাই? রিয়া বলল, কিছু না ভাইয়া, ও আসছে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলতে, চলে যাচ্ছিল, তুমি আসলে দেখে যায় নাই। রিয়ার কথা শুনে রিয়ার ভাই আমার দিকে তাকিয়ে বলল, বেশি উড়বি না, ডানা কেটে বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দিব, কেউ বলতেও পারবে না। এই পর্যন্ত বলে রিয়ার বড় ভাই চলে গেল। রিয়ার ভাই যেতেই রিয়া বলল, দেখো দীপু, আমি তোমাকে ভালো করেই বুঝিয়ে বলি, তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক। আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। আমি বলছি তো, আমার কারণে তোমার কিচ্ছু হবে না, বিয়েটা গোপন থাকবে। এখন দেশে আসছো ভালো কথা, ভালো একটা চাকরি নাও আর কোনো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে নাও। আমি বললাম, আমার আম্মু ছোটবেলায় আমাকে বলতো, তোর রাগ কম কিন্তু জিদ বেশি। আমি যা একবার মুখ দিয়ে বলি তাই করি। আপনার দ্বিতীয় কারোর সাথে বিয়ে হবে না, কথাটা মিলিয়ে নিয়েন। রিয়া ম্যাডাম এবার আমাকে টেনে বিছানায় বসিয়ে বলল, পাগলামো করো না, তোমার বয়স আর আমার বয়স অনেক ব্যবধান, এজন্য বললাম তুমি তোমার মতো লাইফ এনজয় করো। আমি বললাম, আমি তো কখনো এভাবে আমার বউকে এতটা কাছ থেকে দেখি নাই। আসলেই তো দেখি তুমি অনেক সুন্দর। ইস, আগে যদি এই নজরে একবার দেখতাম তাহলে তোমাকে ছেড়ে দেশের বাইরে যেতাম বুঝি আমি। রিয়া ম্যাডাম আমাকে ছেড়ে রেগে বলল, যাও এখন এখান থেকে বলছি। আমি বললাম, আমি এখানে থাকার জন্য আসি নাই, আমি আমার বউকে দেখতে আসছি। রিয়া ম্যাডাম বলল, এই ছেলে কে তোর বউ? আমি বলছি না ডিভোর্স দিয়ে দিব। আমি বললাম, ডিভোর্স দিলেই বা কি হবে, আমি তো সাইন করব না। রিয়া ম্যাডাম বলল, এমন মামলার ভিতরে ঢুকিয়ে দিব, সারা জীবন 14 শিকের ভিতরে থাকতে হবে। আমি বললাম, আমাকে তো এখনো চেনেন নাই, আমি কি জিনিস? কসম করে বলছি, কালকে আমার আসল রূপ দেখতে পারবেন। রিয়া ম্যাডাম বলল, যা ইচ্ছা তাই কর গিয়ে, এখন আমার সামনে থেকে যা। আমি বললাম, ম্যাডাম এই গেঞ্জিতে কিন্তু আপনাকে খুব। রিয়া ম্যাডাম আমার কথা শুনে সাথে সাথে উন্না দিয়ে শরীর ঢেকে বলল, তোর বাবা মা কি তোর একটুও ভদ্রতা শিখায় নাই? আমি বললাম, এভাবে রেগে যান কেন ম্যাডাম? ইস, আপনাকে যদি একটু জড়িয়ে ধরে রাখতে পারতাম নিজের কাছে তাহলে কতই না ভালো হতো। রিয়া ম্যাডাম বলল, তুই এই মুহূর্তে এখান থেকে যা, নইলে দেখ আমি কি করি। আমি বললাম, কি সেই আগের মতোই গুলি করবেন? রিয়া ম্যাডাম বলল, আমি তোর বড় বোনের কাছে বিচার দিব। আমি বললাম, এই পৃথিবীতে এখন আমার গার্ডিয়ান বলতে কেউ নেই, আমি একাই। রিয়া ম্যাডাম বলল, প্লিজ আমি হাত জোর করে বলছি এখন যা, আজকের পর থেকে মনে হয় না যে এই বাসার কাছাকাছি আসতে পারবি। আমি বললাম, সে তো সময় বলে দিবে ম্যাডাম, ভালো থাকবেন, আসি। আমি আবার সেই আগের মতোই নিচে নেমে গেলাম। রাত অনেক হয়ে গেছে, এখন বাসায় যাই। গেটের কাছে যেতেই দারোয়ান বলল, কি সাহেব আসছেন তাহলে? ম্যাডাম তো বলল আপনার দেরি হবে নাকি? আমি বললাম, তবে সেটা শুধু মাঝে মধ্যে। এখন শোনেন চাচা, আপনাকে আমি কি বলি। তখন ওই যে পুলিশ বলল, কথাটা কি সত্যি নাকি? দারোয়ান বলল, কি বলবো সাহেব আপনাকে, আমি এখানে 3 বছর ধরে চাকরি করছি, কিন্তু একদিনও ওনার নামে খারাপ কিছু শুনি নাই। তবে হঠাৎ করে উনি এত কিছুর মালিক কিভাবে হলো তাই তো বলছে সবাই। আমি কোনো একভাবে শুনছি আমাদের ম্যাম সাহেব নাকি কাকে বাবা বলে ডাকছিল, ওনার কোনো সন্তান না থাকায় উনি মরার পর এই সব কিছু হয়েছে আমাদের ম্যাডামের। আমি বললাম, বুঝলাম, আচ্ছা চাচা থাকো তুমি, আমি ভিতরে যাই। আমি ভিতরে গিয়ে কাপড় চেঞ্জ করে বসে আছি, রান্নাও করি নাই, কিছু খাইও নাই, কি খাবো এখন? দরজার বাইর থেকে আওয়াজ আসলো, আঙ্কেল আঙ্কেল আপনি কি ভিতরে আছেন? আমি বললাম, আম্মু আসি, আসো। দরজা দিয়ে মিমি আর ওর মেয়ে ভিতরে আসলো। মিমি ওর মেয়েকে বলল, আম্মু জিজ্ঞাসা করো উনি খেয়েছে নাকি।
মিমির কথা মতো পিচ্চি আমাকে সেই একই কথা বলল। আমি জবাব দিলাম, ব্যাচেলার মানুষ কাজ করে সময় পায় না, আবার রান্না করব কখন? তবে আম্মু তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। মিমি এবার সরাসরি আমাকে প্রশ্ন করলো, বাজার করছেন তো? আমি বললাম করছি অল্প। যান বাড়িওয়ালা ম্যাডাম, গিয়ে ঘুমিয়ে পড়েন, আমার জন্য সজাগ থাকতে হবে না। মিমি ওর মেয়েকে কোল থেকে নামিয়ে বলল, আমাদের বাসায় তো আর খাবেন না, ঠিক আছে আমি রান্না করে দিয়ে যাচ্ছি। আমি বললাম, দেখো মিমি, মানুষ ভাববে। মিমি বলল, কি আর বলবে, আমি খারাপ মেয়ে, আপনার সাথে রাত কাটাতে এসেছি। এমনি কত মানুষ কত কিছুই না বলছে, এইসব শোনার সময় নেই, সরেন, আমাকে আমার কাজ করতে দেন। আম্মু তুমি ওনার সাথে একটু খেলা করো। আমি দরজা খুলে দিলাম যাতে বাইরের কেউ আমাকে সন্দেহ করতে না পারে। মিমি সবকিছু সাজাচ্ছে, আমি ওকে প্রশ্ন করলাম, কিছু জিজ্ঞাসা করব মিমি? মিমি বলল, আপনি যেই মিমিকে চিনতেন সেই মিমি আরো অনেক আগেই মারা গেছে। আমি বললাম, শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করব। মিমি এবার দাঁড়িয়ে বলল, সবকিছু গুছিয়ে রাখলাম, সকালে রান্না করে নিবেন, এখন আমি খাবার দিয়ে পাঠাচ্ছি, আর এই নিন এখানে কিছু টাকা আছে। আমি মিমির মেয়ের হাতে আমার ফোনটা দিয়ে বললাম, আম্মু তুমি বসে গেম খেলো, ঠিক আছে? আমি পিচ্চির হাতে ফোনটা দিয়ে মিমির হাত শক্ত করে চেপে ধরে বললাম, ভালো করে বলো কি হয়েছে। মিমি বলল, এক কাজ করেন, আমাকে মারতে পারবেন, মরলে আমি অনেক খুশি হতাম। মানুষের এইসব নানান কথা শুনতে আমার আর ভালো লাগে না। আমার সামনে আমার মেয়েকে বলে, আম্মু তোর মাকে বল আমাদের সাথে এক রাত থাকতে, তাহলে আমরাও তো এমন একটা পিচ্চি উপহার দিতে পারি। আজকে আমি সবার চোখে খারাপ, কিন্তু মানুষ আমার মনের খবরটা জানে না। আমি যদি খারাপ হতাম তাহলে। মিমির মেয়ে বলল, আম্মু আম্মু আমার ঘুম পেয়েছে। মিমি চোখের পানি মুছে ওর মেয়েকে কোলে নিয়ে বলল, আমার সাথে রাগ করলে আর কি হবে, খাবার খেয়ে নিন, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, আসি। আমি বললাম, মিমি শোনো। মিমি বলল, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না, আমি আর এইসব নিতে পারছি না। আমি বললাম, যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি বিষয়টা দেখি। মিমি বলল, আমার কারণে পুরো একটা পরিবার আমার চোখের সামনে ধ্বংস হয়ে গেল, এখন আর কাউকে কিছু বলি না, আমি চাই না আবারও আমার জন্য কেউ বিপদে পড়ুক। মিমি দরজা দিয়ে ওর মেয়েকে নিয়ে বের হয়ে চলে গেল। আমি শুধু এটাই চিন্তা করছি, মিমির কি হয়েছে, ওর অতীত সম্পর্কে আমার জানতে হবে। মিমি গিয়ে আমার জন্য বুয়াকে দিয়ে খাবার পাঠিয়েছে, আমি হালকা পাতলা খেয়ে দিলাম এক ঘুম। সকালে টুংটুং শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো কে? ওপাশ থেকে জোরে ধমক দিয়ে বলল, তোমাকে বলছিলাম কি আর করলে কি, 9টা বেজে গেছে আর এখনো তুমি ঘুমের ভিতরে ঢুকে আসো। তুমি কি দেশে কাজ করতে আসছো নাকি মজা করতে আসছো? আমি বললাম, সরি স্যার, আমার মনে ছিল না, বুঝলাম না আজকে হঠাৎ করে আমার কি হয়েছে। আমি এখনই বাসা থেকে বের হচ্ছি। কিন্তু ওরা কোথায়? স্যার বলল, ওরা বিয়ে বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে, একটার পর একটা ফোন দিচ্ছে তোমাকে, তুমি নাকি রিসিভ করছো না, তাড়াতাড়ি যাও। আমি বললাম, স্যার যাচ্ছি, তবে আজকে যে বললেন কলেজে। স্যার বলল, ওখানে পড়ে গেলেও হবে, সময় বহুত পড়ে আছে। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি এখনই বাসা থেকে বের হচ্ছি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়ে রুম থেকে বের হচ্ছি। গেটের সামনে গিয়ে দেখি মিমি দাঁড়িয়ে আছে। আমি আর ওর দিকে নজর না দিয়ে একটা রিক্সা নিয়ে রওনা দিয়ে দিলাম। আমাকে এখনই যেতে হবে, কিন্তু আমি আজকে এত বেশি ঘুমিয়ে পড়লাম কিভাবে? গেটের সামনে গিয়ে হালকা করে ইশারা করলাম আর আমাকে ভিতরে যেতে দিল। ভিতরে গিয়ে ওদের সবাইকে খুঁজে বের করলাম। মাইকে আমি বললাম, শোনো আমি কি বলি, আমি আমার মতো করে ওদের বুঝিয়ে দিলাম কি কি করতে হবে। আননোন নাম্বারে শুধু একটা মেসেজ করলাম, সেখানে লেখা ছিল, রিয়ার হবু স্বামীকে যেন ভালো একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়া হয়। আমি রিয়াকে নিয়ে আসছি, ওদের না বিয়ের খুব শখ, ওইটা আমি ভালো করেই মিটাবো। আমি আমার মতো করে চারপাশের পরিবেশ দেখতেছিলাম। রিয়ার ভাই শুধু দূর থেকে আমাকে দেখে তাকিয়েছিল, কিন্তু মুখ ঢাকার কারণে তেমন চিনতে পারে নাই। যখন শুনলাম জামাই এসে গেছে, তখন আমি তাড়াতাড়ি রিয়ার বড় ভাইয়ের কাছে গিয়ে বললাম, স্যার ইমার্জেন্সি, আমাদের ব্যবস্থা নিতে হবে। আপনার বোন হয়তো আগে কারোর সাথে কোনো ঝামেলা করছিল, বাইরে হাজার হাজার ছেলে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা কেউ যদি বাইরে যান তাহলে মরলে আমাদের কোনো দোষ নেই। আমি কনেকে নিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যাচ্ছি, বাকি সদস্যরা চলে আসলে ব্যবস্থা নিব। ঠিক তখন স্যার কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, স্যার বলেন। স্যার বলল, তুমি যেখানে আসো তাড়াতাড়ি আমার বাসায় আসো, আমার মেয়েকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছে।
আমি বললাম কিন্তু স্যার এখানে। স্যার বলল, আরে এইসব ফেলে রাখো, মরে যাক পারলে, তুমি তাড়াতাড়ি আসো। আমি ফোন কেটে দিয়ে বললাম, এটাই তো চাইছিলাম আমি স্যার, যাতে আপনি আমাকে সন্দেহ না করতে পারেন। আমি কোণের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমরা হলাম নিরাপত্তাকারী, পুরো বাসা শত্রুরা ঘিরে ফেলেছে, আমাদের এখনই বের হতে হবে। রিয়া আমাকে উল্টা বলল, তুই কে রে, তোর কথা শুনবো? আমি হলাম মেয়রের বড় বোন, আমার বিয়েতে আবার ঝামেলা ইম্পসিবল, এটা কখনো হতে পারে না। পিছন থেকে রিয়ার বড় ভাই এসে বলল, বোন ডাক করিস না, ওনার সাথে চলে যা, উনি উপর মহল থেকে এসেছে, ওনার সাথে থাকলে তোর কোনো ক্ষতি হবে না। আমি যেহেতু সুযোগ পেয়েছি, সাথে সাথে বললাম, এখানে আপনার জন্য আসা ম্যাডাম, আপনি হলেন প্রধান, আর আমরা থাকাকালীন যদি আপনাকে তুলে নিয়ে যাই তাহলে বিষয়টা কি হলো ম্যাডাম বলেন? সবার আগে আপনার নিরাপত্তা ম্যাডাম। রিয়া ম্যাডাম এবার রাজি হয়ে বলল, ঠিক আছে, ভাইয়া যেহেতু বলছে যাব। রিয়াকে বিয়ের সাথে এখনো দেখি নাই, ওর মুখের উপর শাড়ির আঁচল পড়ে আছে। আমি হাতে ইশারা করতেই সাথে সাথে শূন্য থেকে একটা গুলি এসে দেওয়ালে লাগলো। আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেহুশ করার স্প্রে মেরে দিলাম, আর ওরা দুই ভাই বোন একটু পর আপনা আপনি ধপ করে নিচে পড়ে গেল। আমি আগে থেকেই নিজেকে সুরক্ষা করে রাখছি। আমি তাড়াতাড়ি উঠে রিয়াকে কোলে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। ভিতরে এসে আবার রিয়ার ভাইয়ের মুখে একটু পানি দিলাম। রিয়ার বড় ভাইয়ের জ্ঞান ফিরতেই আমাকে বলল, আমার বোন কোথায়? আমি মাথায় হাত দিয়ে বললাম, আমাদের লোকরা সবাই চলে আসছে, এখান থেকে আপনার বোনকে তুলে নেওয়ার ক্ষমতা কারণেই। কিন্তু এখানে অজ্ঞান হবার ওষুধ দিল কে? নাকি আপনাদের পরিবারের কেউ? রিয়ার ভাই আমার কলার চেপে ধরে বলল, তুই কি করবি না করবি এটা আমি জানি না, আমার বোনকে ফিরিয়ে এনে দে। রিয়ার ভাইয়ের হাত ছাড়িয়ে বললাম, আমি কি তোর বাবার টাকার কেনা গোলাম? যা বলবি তাই করব। তুই যদি আমার চাকরি খেয়ে দিতে পারিস তাহলে খেয়ে দেখা, তুই এখানকার মেয়র হলে আমার এতে কি করার? আমি সাথে সাথে সবাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। স্যারের মেয়েকে আমি আমার লোকজন দিয়ে কিডন্যাপ করিয়েছি, যাতে স্যার বলে এই কাজ ছেড়ে চলে আসতে। আমি স্যারকে ফোন করে বললাম, আপনার মেয়েকে স্কুলের সামনে পাওয়া গেছে, ওখানে একা বসে কান্না করছিল, আমি মাইকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার নিজের সুবিধার জন্য এসব করছি। সবাইকে বিদায় করে দিয়ে আমি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। জঙ্গলের ভিতরে এই একটাই বাসায় খালি পড়ে আছে, এটা আমি ব্যবহার করি। আমাকে দেখে ইভা এগিয়ে এসে বলল, বস এখন তো কেউ নেই, আমি থাকতে পারি তো? ওই দিন এয়ারপোর্টে আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, শুধু আপনি বলছেন বলে। আমি বললাম, বাদ দাও, ওদের আনছো? ইভা বলল, আপনি যে ছেলেটার কথা বলছিলেন ওকে নিয়ে আসছি, শালা নাকি বিসিএস ক্যাডার। আমি বললাম, ভালো করছো। আমি ভিতরে গিয়ে দেখি বাইরে দেখো কেউ যেন না আসে। আমি ভিতরে গিয়ে শুনি ছেলেটা রিয়াকে বলছে, ওরা কারা, আমাদের এখানে তুলে নিয়ে আসলো কেন? আমি বললাম, আরে বেডা ওরা আর কেউ না, আমি নিয়ে আসছি। রিয়া আমাদের প্রশ্ন করলো, ভাই আপনি কে? আপনার সাথে আমার কিসের শত্রুতা যে আমাদের তুলে নিয়ে আসলেন? আজকে আমাদের বিয়ে, অথচ। আমি মুখ থেকে মাস্ক সরিয়ে বললাম, দেখো তো চেনো নাকি? রিয়া আমাকে দেখে চোখ বড় বড় করে বলল, তুমি? আমি বললাম, আমি তুলে নিয়ে আসলাম। আমাকে ডিভোর্স না দিয়ে রিয়া বলল, দেখো দীপু। রিয়ার সামনে গিয়ে চুলের মুঠি ধরে বললাম, চুপ কর শালি, তুই আমাকে রেখে আরেক ছেলেকে বিয়ে করবি? ইভা পেট্রোল নিয়ে আয়, এই শালিকে জ্যান্ত পুড়িয়ে মারবো। রিয়া কান্না করে দিয়ে বলল, প্লিজ ছেড়ে দেন, ব্যথা পাচ্ছি। আমি রেগে গিয়ে রিয়ার গলা চেপে ধরে বললাম, ব্যথা পেলে আমার কি, তোরে তো মেরেই ফেলবো আজকে। ইভা দৌড়ে এসে আমাকে আটকে বলল, ছাড়েন বস, কি করছেন এইসব, এত রেগে গেলে হবে? নেন মাথায় একটু পানি দেন। আমি মাথায় অল্প একটু পানি দিয়ে নিজের রাগ কন্ট্রোল করছি। ছেলেটা তখন আমাকে বলল, একজন বিসিএস ক্যাডারের সাথে তুই এইসব করছিস? আমি এখান থেকে বের হতে পারলে? আমি সাথে সাথে গিয়ে ছেলেটাকে লাথি মেরে বললাম, তুই চিনিস আমাকে? আমার পরিচয় পেলে ভয়ে মুতে দিবি। রিয়া কান্না করতে করতে বলল, প্লিজ ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। আমি বললাম, এত ভালোবাসা তোদের মাঝে, দাঁড়া আজকে ভালোবাসা বের করছি। ইভা তুই একটু এই শালাকে দেখ। আমি ইভার কানের কাছে মুখ নিয়ে বললাম, আমি তোর ভাবির সাথে বাসর রাতে একটু সেরে আসি কেমন? ইভা বলল, তাই বলে জোর করে? আমি বললাম, দেখিস নাই ওর কি দেমাগ? ইভা বলল, বস আমাকে কি কোনোভাবে এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে? ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি পরে আপনার মতো জোর করে সবকিছু আদায় করে নিব। আমি বললাম, পছন্দ হলে কাজীকে ডেকে নিয়ে আয়, ততক্ষণ আমি আমার বইয়ের সাথে খেলি। ইভা বলল, কি খেলবেন বস? আমি বললাম, এত বুঝতে হবে না। আমি রিয়ার সামনে গিয়ে দেখি ও ভয়ে এখনো কান্না করছে। আমি রিয়ার বাঁধন খুলে ওকে কোলে নিতে রিয়া চিৎকার দিয়ে বলল, ছাড় বলছি আমাকে, কুত্তার বাচ্চা, ছাড় আমাকে। আমি বললাম, আমাকে কুত্তার বাচ্চা বলিস? আজকে তোরে আমি খাইছি।
রিয়াকে জোর করে আলাদা একটা রুমে নিয়ে যাচ্ছি। পিছন থেকে ইভা বলল, বস এত বেশি কিছু করবেন না, আবার পরে যেন হাঁটতে না পারে। ইভার সাথে ছেলেটাও বলল, তোরে তো আমার দেখার আছে। আমি রিয়াকে নিয়ে রুমে গিয়ে এক হাত দিয়ে ভালো করে দরজা লাগিয়ে দিলাম। রিয়া ওর শক্তি দিয়ে আমার সাথে পেরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দরজা লাগিয়ে আমি রিয়াকে বিছানার উপর ফেলে দিলাম। রিয়া আমার গালে আরেকটা চড় বসিয়ে বলল, তোরে তো আমি রিয়ার জামা ধরে জোরে একটা টান দিলাম আর বললাম, আজকে দেখি তুই কিভাবে আমার হাত থেকে মুক্তি পাস। এত অহংকার না তোর, দাঁড়া তোর অহংকার বের করছি। তাও রিয়া আমার সাথে হাতাহাতি করছে বাঁচার জন্য। আমি ওর উন্না দিয়ে হাত বেঁধে ফেললাম। রিয়ার পুরো শরীরের কাপড় টেনে হিসড়ে ছিঁড়ে ফেললাম। রিয়া অসহায়ের মতো এবার আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার রাগ কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারছি না। শেষমেশ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম। জানি না রিয়ার সাথে কতটা সময় ছিলাম। আমি আমার কাজ শেষ করে কাপড় পরে নিলাম। রিয়া বিছানার এক কোনায় উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আমি ওর দিকে কাপড় এগিয়ে দিয়ে বললাম, এগুলো পরে নে, আশা করি আর বিয়ের কথা বলবি না। রিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রিয়ার চোখের পানি দেখে আমার মাথায় একটু জ্ঞান আসলো যে আমি এটা কি করলাম। যদিও ও আমার বিয়ে করা বউ, এরপরও জোর করে ওর সাথে এমনটা করা আমার ঠিক হয় নাই। আমি এটা কিভাবে করতে পারলাম? আমি রিয়ার কাছে গিয়ে বললাম, রিয়া দেখো। রিয়া কান্না করতে করতে বলল, আমার সাজানো জীবনটা তুই নষ্ট করে দিলি। আজকে আমাদের বিয়ে ছিল আর তুই। আমি বললাম, আমি আসলেই বুঝতে পারি নাই ভিতরের রাগকে। রিয়া বলল, তুই ধরবি না আমাকে। এইরকম শাস্তি দেওয়ার চাইতে আমাকে বিষ এনে দিতি, খেয়ে হাসি মুখে মারা যেতাম। আমি বললাম, কাপড় পরে নাও আগে। রিয়া বলল, কাপড় পরে আর কি হবে? যা মানিজ্জত ছিল সব তো কেড়ে নিলি। তোর তো এভাবেই আমাকে ভালো লাগে। তুই তো আমার শরীর চাস, আর আজকে সেটা প্রমাণ করে দিলি। আমি বললাম, আগে কাপড় পরে নাও বলছি, আর তোমার স্বামী হিসাবে তোমার সাথে এইসব করার অনুমতি আছে আমার। রিয়া চিৎকার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, আমি তোরে স্বামী হিসাবে মানি না। তুই আমার হাঁটুর বয়সী ছেলে। আমার ভাইয়া এইসব জানতে পারলে তোরে কুচি কুচি করে কেটে ফেলবে। আমি জোর করে রিয়াকে দাঁড় করালাম। ভাগ্য ভালো ছিল যে ইভাকে বলে আগে এখানে কিছু কাপড় আনিয়ে রেখেছিলাম। আমি একটা শাড়ি নিয়ে রিয়ার দিকে এগিয়ে গেলাম। রিয়া আমার মুখে থুতু দিয়ে বলল, তুই আসলে একটা কাপুরুষ। আমি রিয়ার কথার জবাবে কোনো উত্তর দিলাম না, চুপচাপ ওকে শাড়ি পরাতে লাগলাম। কিন্তু বিপদ হলো, এক জায়গায় রিয়া ভালো করে হাঁটতে পারছে না। কি আর করার, ভুল যেহেতু আমি করেছি, এর শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আমি হাত বাড়িয়ে রিয়াকে কোলে নিলাম। রিয়া রাগে আমার গালে নখ দিয়ে জোরে একটা টান দিল। ও লম্বা নখ থাকার কারণে আমার গাল কেটে অল্প অল্প রক্ত পড়ছে। বাইরে যেতেই দেখি ইভা ওই ছেলেটার কোলে বসে পিক তুলছে। আমি ইভাকে ধমক দিয়ে বললাম, ছেড়ে দে ওকে। ইভা উল্টো বলল, না ছাড়বো না, আমি ওকে বিয়ে করব। আমি বললাম, তোর যা মন চাই তুই তাই কর। আমি গেলাম। ইভা বলল, ভাবি তোর গালে আছড়ে দিয়েছে, রক্ত পড়ছে তো। আমি বললাম, কিছু হবে না, বাসায় গিয়ে দেখে নিব। আমি গেলাম। ইভা বলল, আমি ওকে কি করব? আমি বললাম, মেরে ফেল বা যা ইচ্ছা তাই কর, তোর হাতে তুলে দিয়ে গেলাম। ছেলেটা রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি আর কখনো তোমার দিকে নজর দিব না, প্লিজ ওদের বলো ছেড়ে দিতে। রিয়া কিছু বলার আগেই আমি ইভাকে বললাম, যা ছেড়ে দে। রিয়াকে কোলে নিয়ে দরজা দিয়ে বের হয়ে গেলাম। রিয়া আমাকে বলল, আমার ভাই যদি এইসবের একটু কিছু জানতে পারে তাহলে তোরে কাঁচা চিবিয়ে খাবে। আমি বললাম, আমাকে তো আগে থেকেই চিনো ম্যাডাম, এই মরার ভয় আমি করি না। রিয়া বলল, কেন তুই আমার সাথে এমন করলি? আমি মজা করে বললাম, আপনার যে রূপ ম্যাডাম, তার উপরে শরীরে কাপড় ছিল না, তখন কি আমার মাথা ঠিক ছিল? রিয়া আমার আঘাতের জায়গায় চেপে ধরে বলল, তোরে তো আমি বললাম, ছাড়ো, ব্যথা পাচ্ছি। রিয়া বলল, যখন আমার সাথে জোর করে এসব করছিলি তখন আমার কেমন লেগেছিল? রিয়া এখন আমার উপর রেগে আছে, কথা বললেই বিপদে পড়বো, এজন্য আমি চুপ করে আছি। রিয়াকে নিয়ে আমার বাসার সামনে চলে গেলাম। গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি মিমি দাঁড়িয়ে আছে। মিমি আমাদের দেখে অবাক হয়ে গেল। মিমির পিচ্চি মেয়েটা বলল, আঙ্কেল উনি কি আপনার কোলে? উত্তরে মিমি বলল, আম্মু উনি ওনার বউ, তোমার আন্টি, আর আপনার গাল বেয়ে তো রক্ত পড়ছে। আমি ওদের কথার উত্তর না দিয়ে সাইড কাটিয়ে আমার রুমে চলে গেলাম। রিয়া একা একা বলল, বাবা ভালোই তো, এখন দেখি একটা বাচ্চাও আছে, তুই আমার সাথে এমনটা না করলেও পারতি। আমি রিয়াকে রুমে নিয়ে নিচে নামিয়ে বললাম, আমি দেশে আসছি একদিন হলো, আর বাসা খুঁজতে এসে দেখি ও আমার বাড়িওয়ালা। এখন বলো কেমন লাগছে? রিয়া চেয়ার থেকে আস্তে করে দাঁড়িয়ে বলল, আমাকে একটা লাঠি এনে দিবি? আমি রিয়ার কথা মতো ওকে একটা লাঠি এনে দিলাম। রিয়া লাঠি হাতে পেয়ে আমাকে ধপধপ করে মারতে লাগলো।
আমি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে ওর মার খাচ্ছি, যদি আমাকে মেরে ওর রাগটা একটু কমে যায়। এক সময় রিয়া হাঁপিয়ে কান্না করতে করতে লাঠি ফেলে চেয়ারে বসে বলল, কেন এমন করলি তুই? আমার জীবন থেকে আমি সবকিছু হারিয়ে ফেলছি, আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি নিচে বসে রিয়ার দুপা জড়িয়ে ধরে বললাম, আমি জানি না কিভাবে কি করলাম, এখন আমি বুঝতে পারছি আমি ভুল করছি। রিয়া, আমার ভুল হয়ে গেছে। রিয়া বলল, ছাড় আমাকে বলছি। আমি বললাম, আমার জীবনটা কেন এভাবে যাচ্ছে? দেশের বাইরে ছিলাম, একটু ভালো ছিলাম, আর দেশে এসে এমন হচ্ছে। রিয়া আমার চুল টেনে ধরে বলল, আমি তোরে ছাড়বো না, জায়গায় গুলি করে মারবো, তুই আবার দেশ ছেড়ে চলে যা। আমি এবার দাঁড়িয়ে হাসি দিয়ে বললাম, এইবার আর কোথাও যাব না, মরতে তো একদিন হবেই, যাও গোসল করে আসো, তুমি সুস্থ হলেই তোমাকে ফিরিয়ে দিয়ে আসবো। রিয়া বলল, আমাকে ব্যবহার করে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবি, কাজ শেষ, এখন আমার আর দরকার নেই। আমি বললাম, তুমি যদি কালোবাজারের যৌনকর্মীদের সদস্য হও, তারপরও যদি আমাকে বলো আমি আবার তোর সাথে সংসার করব, আমাকে ফিরিয়ে নিবি, তখন শুধু আমার উত্তর একটাই আসবে, হ্যাঁ। তবে আমি কখনো তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তুমি মানো আর না মানো। রিয়া বলল, আমাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আমি রিয়াকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। আমি এখন বিছানায় বসে শুধু রিয়ার জন্য চিন্তা করছি, আমি কি আসলেই কাজটা ঠিক করলাম? যখন ভুলের ভিতরে থাকি তখন ভুল মনে হয় না, আর ভুল করা শেষ হলেই মনে হয়, আই হাই, আমি এটা কি করলাম? এর মাঝে আবার ফোনটা বেজে উঠলো। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইভা বলল, বস, আমরা তো আবার মাঠে নামতে চেয়েছি, শুনলাম রাসেল নাকি আমাদের ভয়ে আরো শক্তিশালী কোনো মাস্টারদের সাথে হাত মিলিয়েছে। ওর সাথে নাকি সবসময় একজন শক্তিশালী সিকিউরিটি গার্ড থাকে, আর ওর বাবা কামাল সাহেব কোথাও যেন উদা হয়ে গেছে, এবার মনে হয় বড় একটা কিছু হতে চলেছে। আমি বললাম, এক কাজ করো ইভা, একটা ছেলেকে মেরে রাসেলের বাসার সামনে ঝুলিয়ে রাখো। ওয়াশরুমের দরজায় আওয়াজের শব্দ শুনে আমি ফোন কেটে দিলাম। রিয়া আমার শার্ট প্যান্ট পরেছে, আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ নিচু করে দিল। রিয়া বিছানায় বসে আমাকে বলল, আমার একটা কথার জবাব দিবি? আমি বললাম, বলেন ম্যাডাম। রিয়া বলল, তুই কি জন্ম থেকেই খারাপ? মেয়েদের সাথে ডলাডলি ঘষাঘষি না করলে তোর দিন যায় না? আমাকে বলতি, কিছু টাকা দিতাম, একটা খাঁটি ইনটেক মেয়ে এনে দিতাম, অন্তত আমার মান সম্মানটা থাকতো। হয়তো ভুলে আমাদের বিয়ে হয়েছে, এখানে আমার একটা মত অমতের বিষয় তো আছে। তুই আজকে আমার সাথে যা করলি, এটা তো ধর্ষণের আয়ত্তায় পড়ে। সত্যি করে বল, এর আগে কয়টা মেয়ের সাথে এমন করছোস? আমি বললাম, কিছু খাবেন কি ম্যাডাম, নিয়ে আসবো? রিয়া বলল, আমার কথার জবাব দে। আমি আবার মাথা নিচু করে ফেললাম। রিয়া এবার রাগ দেখিয়ে বলল, আমার এই এক জীবনে আমি তোর সাথে কখনো সংসার করব না, এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, দরকার হলে সারা জীবন চিরকুমারী থাকবো। আমি বললাম, করতে হবে না, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কখনো আপনার সামনে স্বামীর অধিকার নিয়ে যাব না। রিয়া বলল, যাবি কেন? এখন তো আমার সবকিছু পেয়ে গেছোস, আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে। এইটুকু বলে রিয়া ম্যাডাম আবার কান্না করতে লাগলো। আমি রিয়া ম্যাডামের পাশে বসে বললাম, ঘুমিয়ে পড়েন, একটু শান্তি লাগবে, ঘুম থেকে উঠে যদি ভালো লাগে তো চলে যাবেন, আমি না করব না। রিয়া আমার মাথার চুলে হাত দিয়ে বলল, এখান থেকে যাওয়ার পর আমার ভিতর একটুও মায়া দেওয়া কাজ করবে না। প্রথম একদিনের জন্য বউ হয়েছিলাম, আর আজকে শেষ একদিনের জন্য বউ হয়ে বলছি, প্লিজ তুই এই দেশ ছেড়ে চলে যা। আমি রিয়ার হাত জড়িয়ে ধরে বললাম, দেশ ছেড়ে গিয়ে কি করব ম্যাডাম, আমার এই দেশেই জন্ম, মরলেই দেশেই মরবো। আপনাকে বিয়ে করেছিলাম, মনে মনে এইটুকু ইচ্ছে ছিল যে আপনি কোনো একদিন আমাকে মেনে নিবেন ম্যাডাম, কিন্তু তার হলো না। এই এতিম ছেলেটার আর এই পৃথিবীতে আপন বলতে কেউ রইল না। আফসোস করি না ম্যাডাম, দিনগুলো এভাবে একা একা কাটিয়ে দিব। এই মিমি মেয়েটা আমার জন্য হাজারবার মরতে রাজি ছিল, কিন্তু আমি ওর ভালোর জন্য ওকে বিয়ে করি নাই। আজকে ওরও হাল আমার মতোই হয়েছে। ওকে বিয়ে করলে দুইজনেই সুখী থাকতাম, কিন্তু তার হলো না। তবে এখন আর হারানোর মতো কিছুই নেই। জান আপনি, আমি আর কখনো আপনার কাছে কোনো কিছুর জন্য যাব না, পারলে মাফ করে দিবেন। জানি মাপ চাওয়ার মতো কাজ আমি করিনি যে আমাকে মাফ করবেন। শেষ কথা কি জানেন, খুব ইচ্ছা করে মাঝে মাঝে আমার বুকের উপর কেউ শুয়ে থাকবে, কিন্তু সেই মানুষটা থেকেও নাই। মাঝে মাঝে নিজে একা একা খুব কান্না করি, তবে সেই আবেগগুলো শোনার মতো কেউ নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সে আত্মহত্যা করতো। আমি জানি আমি কত জ্বালা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। চোখের পানি মুছে বললাম, শুয়ে থাকেন একটু ম্যাডাম, দেখি আমি কিছু রান্না করতে পারি কিনা। যখন মনে হবে শরীর ঠিক আছে তখন চলে যাবেন, নইলে আমি এগিয়ে দিয়ে আসবো। আমি কিচেনে গিয়ে নুডলস রান্না করতে লাগলাম। অন্য জিনিস রান্না করতে পারি আর না পারি, তবে এটা খুব ভালো করে রান্না করতে পারি আমি।
নুডলস রান্না করে গিয়ে দেখি রিয়া ম্যাডাম বসে বসে ফোন চাপছে। আমি ওনার সামনে গিয়ে বললাম, ম্যাডাম খেয়ে নেন। রিয়া ম্যাডাম আমার হাত থেকে খাবার নিয়ে চুপচাপ খেতে লাগলো। একটাবার আমাকে জিজ্ঞেস করে নাই আমি খেয়েছি কিনা। খাওয়া শেষ হতেই উনি উঠে দাঁড়ালেন। আমি বললাম, আরো কিছু লাগবে কি? রিয়া ম্যাডাম বলল, এই দিকে আয়। আমি রিয়া ম্যাডামের সামনে যেতেই উনি খুব যত্ন সহকারে আমার চুল আশ্রে দিয়ে আমার কপাল বরাবর একটা চুমু দিল। আস্তে করে বলল, পিচ্ছি হলে কি হবে, তুই ছেলেটা খুব কিউট, তবে আমি তোর সাথে সংসার করব না। জানিস তো, কিছু কিছু জিনিস নিজ থেকেই ছেড়ে দিতে হয়। আমার কাছে তুই অনেক বড় এক অপরাধী। আমার ইচ্ছের বিরুদ্ধে তুই আমাকে ব্যবহার করলি। রিয়া ম্যাডাম আমাকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন এমনটা করলি তুই? আমার চোখে তো তুই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেলি। রিয়া ম্যাডাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরছে। আমি ভাবলাম উনাকে জড়িয়ে ধরে একটু বুঝাই, দেখি উনি রাজি হয় নাকি। আমি দুই হাত বাড়িয়ে ওনাকে জড়িয়ে ধরতে যাব, ঠিক তখন উনি আমার পিঠে কিছু একটা ঢুকিয়ে দিল। আমি ওনাকে ছেড়ে দিয়ে দেখি রিয়া ম্যাডাম আমার পিঠের মাঝে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আমি ওনার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বললাম, কেন এমন করলেন ম্যাডাম? অন্য কাউকে বিয়ে করলে আপনাকে যেভাবে ভালোবাসতো তার থেকে একটু হলেও বেশি ভালোবাসতাম আমি। আপনি কিভাবে এটা করলেন? রিয়া ম্যাডাম কান্না করতে করতে বলল, প্রথম একদিনের বউ হয়ে আমি তোরে ভুলতে পারি নাই। ভাবছিলাম দেশে ফিরলে তোরে আমি মেনে নিব, কিন্তু তুই আমার সাথে এমন করে খুব বড় ভুল করলি। রাতে তোরে দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব না। বউ সেজেছিলাম ঠিকই, কিন্তু কবুল বলতাম না। তুই নিজের ভুলের কারণে আমাকে হারালি। মারবি না বেঁচে যাবি। এই রিয়া যে কি জিনিস তা আজকে থেকে হারে হারে টের পাবি। আমি এখন শুধু তোরে ঘৃণা করি, থুতু দিই তোর মুখে। রিয়া এবার ধীরে ধীরে হেঁটে চলে গেল। আমি ধপ করে নিচে পড়ে গেলাম, শরীর থেকে রক্ত পড়ছে। দরজা দিয়ে মিমি দৌড়ে এসে আমার অবস্থা দেখে আমার কাছে এসে বলল, এ কি, আপনাকেও মারতে চেয়েছিল, তাড়াতাড়ি হাসপাতালে চলেন। আমি বললাম, না, এখন আর হাসপাতালে যেতে হবে না, তুমি কষ্ট করে একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসো। মিমি বলল, কিন্তু তোমার। আমি বললাম, কিছু হবে না, যা বলছি তাই করো। আমার কথা শুনে মিমি দৌড়ে বের হয়ে গেল। না, আর থেমে থাকা যাবে না। যেই একটু খেলা ছিল সেটা আমি শেষ করে বিদায় নিব। যেই রিয়ার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখলাম, সেই রিয়া কিভাবে আমাকে পেছন থেকে ছুরি মারলো। মিমি আবার ডাক্তার নিয়ে দৌড়ে ভিতরে ঢুকলো। ঘন্টাখানিক পরে ডাক্তার বলল, আপনি এখন সুস্থ আছেন, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার যাওয়ার পর মিমি বলল, আমি যার জন্য প্রতিবার মরি আর সে অন্য কারোর জন্য মরে, হায় রে মানুষ। আমি বললাম, আমি জানতাম ও আমাকে মারবে। মিমি বলল, এরপরও ওকে এখানে নিয়ে আসলেন কেন? আমি বললাম, কি করব, ও আমার বউ, ফেলতে তো আর পারবো না। মিমি বলল, তাই তো, যাক বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। আমি বললাম, কষ্ট দিলাম বুঝি? মিমি বলল, আরে না। আমি বললাম, মিমি, তোমার জন্য কাউকে কি খুঁজবো? মিমি এবার আমার দিকে তাকিয়ে বলল, যার আশায় পথ চেয়েছিলাম তাকে তো আর পাই নাই, এখন আমার আর কাউকে লাগবে না। মিমি চুপচাপ বের হয়ে চলে গেল। আমি সুস্থ হবার জন্য স্যারের কাছ থেকে ছুটি নিলাম। আজকে 5 দিনের মতো চলে গেল। এখন আমি মোটামুটি একটু সুস্থ। সকাল সকাল স্যার ফোন করে বলল, কলেজের গেটের সামনে একটা লাশ ঝুলানো আছে, তুমি রেডি হয়ে তাড়াতাড়ি কলেজ যাও। আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি রেডি হতে লাগলাম। সকাল সকাল মিমি খাবার নিয়ে ভিতরে ঢুকলো। এই কয়েকদিন মিমির সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়েছে। মিমি আমাকে রেডি হতে দেখে বলল, সকাল সকাল আবার কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম, বাসায় বসে থাকলে তো আর হবে না, কাজ কাম করতে হবে। আমার তো আবার কেউ নেই যে তার কাছে যাব। মিমি একটা কোম্পানির নাম বলে বলল, এইটার মালিক তোমার আপু আর আমার ভাইয়া, খুব বড় কোম্পানি, গিয়ে কথা বলো তোমার আপুর সাথে। আমি বললাম, তুমি বাড়ি ছেড়ে চলে আসছো কেন, এটা জানতে পারি? মিমি বলল, আমার পেটে অবৈধ সন্তান ছিল আর সবাই মিলে এজন্য আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করব মিমি? মিমি বলল, এটাই তো এই সন্তানের বাবাকে? আমি বললাম, মিমি বলল, এই প্রশ্নের উত্তর আপনি ভালোই জানেন, যাই হোক এখন কিছু খেয়ে বের হন। আমি বললাম, আমি তোমার জন্য ভালো একটা ছেলে খুঁজি। মিমি বলল, কেন, আপনি আমাকে বিয়ে করবেন না? মিমির এই প্রশ্নের জবাবে আমি চুপ হয়ে গেলাম। রিয়ার সাথে ঝগড়া করে আমার মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আবার মিমি শুরু করছে। মিমি হাসি দিয়ে বলল, আরে আমি মজা করলাম, এত ভয় পান কেন আপনি? আর রাস্তার বাজারের মেয়েদের কে বা বিয়ে করবে? আমি বললাম, আমার সময় চলে যাচ্ছে, বের হতে হবে আমার। মিমি বলল, খেয়ে বের হন একেবারে। আমি বললাম, জরুরি কাজ আছে, তুমি কষ্ট করে রুমটা একটু গুছিয়ে দিও। মিমি বিড়বিড় করে বলছে, রুমটা কেন বলেন, আমি সুন্দরভাবে আপনার জীবনটাও গুছিয়ে দিই। আমি বাসা থেকে বের হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজের গেটের সামনে গিয়ে দেখি আমার পুরাতন বন্ধু প্লাস শত্রু পাবেলের লাশ উপরে ঝুলানো আছে। আশেপাশে সবাই খুব ভিড় করেছে।
ভিড়ের এক কোনায় দেখি রিয়া ও দাঁড়িয়ে আছে। তো এখনো আমাকে ভালো করে দেখে নাই। এর মাঝে পুলিশের গাড়ি চলে এলো। গাড়ির ভিতর থেকে যে ইন্সপেক্টর নামলো তারে দেখে আমি আবার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। রিয়ার যমজ বোন তাহলে থানার নতুন অফিসার। রিয়ার যমজ বোন সবাইকে সরিয়ে লাশ দেখতে লাগলো। হঠাৎ করে আমাকে দেখে বলল, এই ছেলে এখানে আইতো। আমি ওনার কথা মতো সামনে গিয়ে বললাম, জি ম্যাডাম বলেন। রিয়ার যমজ বোন বলল, ম্যাডাম কি বলবি? রাইসা ম্যাডাম, ওনা তোর পুরাতন বন্ধু ছিল। আমি বললাম, এক্সকিউজ মি ম্যাডাম, আমি এই কলেজে আজকে প্রথম ভর্তি হয়েছি। এতদিন দেশের বাইরে ছিলাম বলে পড়াশোনা করি নাই, আর পড়াশোনার করার ইচ্ছা ছিল, তাই এই বয়সে শখ মিটানোর জন্য পড়তে আসলাম। রাইসা ওর বোনকে ডেকে বলল, ম্যাডাম এই ছেলে এই কলেজে পড়তো না আগে? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, পড়তো তো, কিন্তু এখন কি জন্য আসছে জানি না, তবে আমার এখন ওকে কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। আমি বললাম, প্রিন্সিপাল ম্যাম মুখ সামলে কথা বলবেন, আমি এই কলেজে আগে পড়ছি মানে। আচ্ছা আপনি ম্যাডাম যেহেতু বলছেন ঠিক আছে আমি মেনে নিলাম, তবে আমি যে কলেজে পড়ছি প্রমাণ দেখান, যদি খুঁজে বের করতে পারেন তাহলে মেনে নিব আমি ওকে চিনি। রিয়া ম্যাডাম রেগে চোখ লাল করে অফিস রুমের দিকে যেতে লাগলো। আমরা সবাই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিয়া ম্যাডাম এসে বলল, এ কি, ওর তো কোনো কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি বললাম, ম্যাডাম না জেনে কখনো কিছু বলবেন না। এখন আমি যদি আপনার এই বোনকে রিয়া মনে করি তাহলে বিষয়টা কেমন দেখায় না। আমি আর কিছু না বলে চুপচাপ হেঁটে ক্লাসরুমের ভিতরে চলে গেলাম। পোলাপাইন তো সবাই আমাকে স্যার মনে করে সালাম দিল। মনে মনে বললাম, স্যার যদি আমাকে আর একটু ক্ষমতা দিত তাহলে আজকে আমি সত্যি সত্যি স্যার হয়েই এখানে আসতাম। আমি চুপচাপ গিয়ে এক কোনায় বসলাম। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে এই বয়সে আমি আবার পড়তে এখানে আসছি। এই তো রিয়াও ক্লাসে চলে আসলো। রিয়া ক্লাস করাচ্ছে আর আমি বসে ফোন চাপছি। একদম সবকিছু আমার বিরক্ত লাগছে। ক্লাস শেষ হতেই রিয়া বলল, তোমরা সবাই ক্লাস থেকে বের হও, শুধু আমি ছাড়া। কি জানি উনি আবার এখন আমাকে কি বলে। সবাই যেতেই রিয়া বলল, তুমি আবার এখন নতুন করে কি নাটক শুরু করলে? লজ্জা করে না যে পিচ্ছি পিচ্ছি পোলাপানের মাঝে বসে আসো? আমি বললাম, এতে আবার লজ্জা কিসের, পড়াশোনা করতে কি বয়স লাগে নাকি? রিয়া বলল, তুমি এখানে কি করতে আসছো আমি খুব ভালো করে জানি, যতই আমাকে পটানোর চেষ্টা করো পারবে না। আমি বললাম, আপনি আপনার মতো কাজ করেন, আমি আমার মতোই পড়াশোনা করি, আর আমি তো আপনাকে চিনি না, ভুলে গেছি। আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। রিয়া আমার সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, নাও এখানে একটা সাইন করে আমাকে মুক্তি করে দাও। আমি রিয়ার হাত থেকে কাগজটা নিয়ে ছিঁড়ে বললাম, আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না। যদি আপনি কাউকে বিয়ে করতে চান তো করে নিতে পারেন, আমি বাধা দিব না। রিয়া বলল, বাধা যদি না দিতে তাহলে এখানে আসলে কি জন্য? আমি বললাম, এখানে আমি অন্য এক কারণে আসছি, তবে আপনাকে এটা বলা যাবে না, আমার ব্যক্তিগত বিষয়। রিয়া আর কিছু না বলে ঘুরে চলে যাচ্ছিল। তখন আমি ডাক দিলাম, রিয়া। এবার আমি ওর নাম ধরে ডেকে বললাম। রিয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখানে আমি তোমার শিক্ষক, নাম ধরে ডাকলে কি হতে পারে জানো তো? আমি রিয়ার সামনে গিয়ে ওর খোলামেলা চুলগুলো বেঁধে দিয়ে বললাম, এখানে পড়তে আসছো তুমি, ভাব ধরতে নয়। এভাবে চুল খোলা রেখে কলেজে আসবে না। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাকে। আমি বললাম, আমাকে অনুমতি দেন নাই তাই তো? সমস্যা নেই ম্যাডাম, দিতে হবে না। ভালোবাসার জিনিসটা বড় আজব, কেউ পেয়েও কান্না করে আর কেউ না পেয়েও হাসে। এই হাসি আর কান্নার মাঝে অনেক বড় ব্যবধান, কিন্তু সেগুলো বোঝার ক্ষমতা সবার নেই। কাউকে গুছিয়ে ভালোবাসতে পারলে ভালোবাসা সুন্দর হয়। শত্রুর সাথেও তো সংসার করে। আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে, তবে সেটা খাটাই না। রিয়া শেষ একটা কথা বলবো। রিয়া ম্যাডাম বলল, এতগুলো কথা বলে ফেললে আমার অনুমতি ছাড়া, আর এখন শেষ কথা বলতে পারবে না কেন? বলে ফেলো। আমি বললাম, ম্যাম চিন্তা ভাবনা বাদ দিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। আমি বলছি তো, আমি আপনাকে কখনো জোর করব না, এইটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। আর শেষ কথা হলো, রিয়া বলল, বলো। আমি রিয়ার হাত ধরে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমি কখনো তোমাকে জোর করব না আমার সাথে সংসার করার জন্য, তবে কোনো ওষুধ বা কোনো পিল সেবন করবেন না। আমি শুধু তোমার কাছে একটা বাচ্চা চাইছি, যাতে ওকে বুকে আগলে রেখে বাঁচতে পারি। ওর জন্ম হওয়ার পরপরই আমি ওকে নিয়ে যাব। প্লিজ আমার কথাটা রাখো। রিয়া ঝাঁকি দিয়ে আমার হাত ছেড়ে দিয়ে বলল, এটা কলেজ বলে কিছু বললাম না, নইলে তোরে আজকে আমি কাঁচা চিবিয়ে ফেলতাম। তুই এই কথায় কিভাবে আমাকে বললি? এক তো জোর করে আমাকে। রিয়ার কিছু না বলে কান্না করে দিল। আমি আমার রাগকে কন্ট্রোল করতে না পেরে সত্যি বড় ভুল করে ফেলেছি, যেই ভুলের হয়তো কখনো ক্ষমা পাবো না। আমি মাথা নিচু করে বললাম, ম্যাডাম এখন বের হয়ে চলে যান, পরে কে কি মনে করবে। রাগী মেয়েরা কখনো কান্না করে না, আপনি আমার কাছে রাজনারীর মতো।
শুধু একটা দিন আপনি পুরোপুরি ভাবে আমার হতেন, তাহলে বুঝতেন আমি আপনাকে কতটা ভালোবাসতে পারতাম। প্লিজ ম্যাডাম, কান্না করবেন না। রিয়া আমাকে বলল রুমাল দেওয়ার জন্য। আমি শরীর থেকে শার্টটা খুলে রিয়ার হাতে দিলাম। রিয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, এই বলছিলাম না ম্যাডাম, আপনার জন্য আমি আমার জীবন দিতে রাজি। রিয়া চোখের পানি মুছে আবার শার্টটা আমার দিকে এগিয়ে দিল। আমি শার্ট গায়ে দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেলাম। রিয়া আমাকে দেখলেই এখন শুধু এই কথা মনে করে কান্না করবে, এজন্য আমি নিজেই সরে এলাম। আমি ভালো করে কলেজের চারপাশ দেখে কলেজ থেকে বের হয়ে অফিসে চলে গেলাম। অফিস চলাকালীন ইভা ফোন দিল। আমি ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে পুরনো চীনা পরিচিত একটা কণ্ঠে আওয়াজ করে বলল, কিরে মদনা, কেমন আছিস তুই? দেশে আসলি অথচ আমার সাথে দেখা করলি না, কাজটা কি ঠিক করলি? মনে বড় ব্যথা পেলাম রে, মনে বড় ব্যথা পেলাম। শুনলাম দেশে এসে কার পাওয়ার দেখি আমার বাবার চাকরি খেয়ে ফেললি। এখানে একটু আয় না, আমিও আমার পাওয়ার দেখাই, নইলে তোর জন্য কাজ করাই মেয়েটাকে মেরে ফেলবো। আমি বললাম, এতদিন পর কল দিয়ে এমন একটা সারপ্রাইজ দিবি আমি ভাবতেও পারি নাই, তবে খুব ভালো লাগলো। ওকে ছেড়ে দে, তুই তো জানিস আমি এখানে আসলে কি করব। রাসেল বলল, ও মা, আমাকে মারবি বুঝি? ইস, আমি তো তোর কথাই ভয় পেয়েছি, ভয়ে তো আমার প্যান্ট নষ্ট হয়ে গেছে। তুই এখানে আসবি নাকি আমিও তোর মতো তোর লোকদের মেরে তোর বাসার সামনে ঝুলিয়ে দিয়ে আসবো? আমি বললাম, ভুল করলি রে রাসেল, খুব বড় ভুল করলি। রাসেল বলল, তুই আগে এখানে আয় তো, পরে দেখি কে ভুল আর কে সঠিক। আমি বললাম, ঠিকানা দে। রাসেল বলল, কাউকে নিয়ে আসলে তোর কিন্তু খবর আছে, এই বলে দিলাম। আমি বললাম, আমি কি তোর মতো কুত্তা যে সবাইকে নিয়ে আসবো? আমি হলাম বনের সেই বাঘ, যার একটু গন্ধ পেতে সবাই দৌড়ে পালিয়ে যায়। তুই একটু সময় অপেক্ষা কর, আমি চলে আসবো। যদি কোনো ভুল করে শুনি এবার কিছু হয়েছে না, তাহলে তোর কিন্তু খবর আছে, এই পর্যন্ত বলে দিলাম। আমি ফোন কেটে দেওয়ার সাথে সাথে রাসেল ঠিকানা মেসেজ করে দিল। আমি স্যারকে বলে অফিস থেকে বের হয়ে গেলাম। প্ল্যান মতো আমি সবকিছু গুছিয়ে নিলাম। ওখানে গেলে আমার 12টা বেজে যাবে, এটা আমি খুব ভালো করেই জানি। আমি রাসেলের দেওয়ার ঠিকানায় গিয়ে দেখি সামনে একটা অর্ধেক ভাঙে একটা বাড়ি। এই জায়গার পরিবেশ খুব নিরিবিলি। এই জায়গার পরিবেশ দেখে আমার যা বোঝার দরকার তা বুঝে গেলাম। ধীরে ধীরে বাসার ভিতরে চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে দেখি মাঝে একটা চেয়ারে ইভাকে বেঁধে রাখা হয়েছে। ইভার মুখে কাপড় থাকার কারণে ও আর কোনো কথা বলতে পারছে না। আচমকা একটা আওয়াজ আসলো, কিরে, তাহলে শেষমেশ তোর সাথে আমার দেখা হয়েই গেল। আমিও রাসেলের সাথে বললাম, হয়েছে তো তাই মনে হচ্ছে। রাসেল বলল, সামনে দেখতে একটু তাকিয়ে। আমি সামনে তাকিয়ে দেখি আমার ছবিতে মালা ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে আমি বললাম, তোর কি মনে হয় আমাকে মারা এতই সহজ? তোর থেকে কত বড় বড় মাস্তানরা আমাকে মারতে এসেও মারতে পারে নাই, আর তুই তো রাস্তার টুকাই একটা গুন্ডা, তোরে মারতে আমার 1 সেকেন্ডও ব্যয় হবে না। আমার কথা শুনে রাসেল হু হু করে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এর মাঝে ও আমার মুখ চেপে ধরে বলল, আমার আস্তানায় এসে আমাকে হুমকি দিস, বেঁচে ফিরতে পারবি তো? আমি বললাম, তোর কি মনে হয় আমাকে মারতে পারবি? রাসেল বলল, এই পুরো এরিয়ার মানুষ এখন শুধু আমার অনুমতির জন্য অপেক্ষা করছে। আমি যদি একটা ইশারা করি তাহলে তোর কলিজা ঝাঁঝরা করে দিবে। আচ্ছা, তোর কি একটুও ভয় ডর নেই? আমি রাসেলের হাত ছাড়িয়ে বললাম, এখনো বলছি আমি, ওকে ছেড়ে দে। রাসেল চোখ লাল করে আমার দিকে তাকিয়ে বলল, ছাড়বো না। কি করবি তুই? আমি বললাম, তোর বাবাকে যেভাবে চাকরি থেকে বিদায় করলাম ঠিক তেমন ভাবে তোরেও এই দুনিয়া থেকে বিদায় করে দিব। রাসেল বলল, অনেক সহ্য করছি তোরে, আর না, এখন আমার খেলা দেখ। কই গো আপনি, বের হয়ে আসেন। আপনার এখন বের হওয়ার সময় হয়েছে, মানুষকে দেখিয়ে দিতে হবে না আপনি কে। পেছন থেকে আমার মাথায় কে যেন একটা আঘাত করলো। আমি নিচে পড়ে গেলাম। মাথার আঘাতটা বেশ জোরেই লেগেছে। মাথার পিছনে হাত দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম কে আমাকে পিছন থেকে আঘাত করেছে, কিন্তু আমি যাকে দেখলাম তাকে দেখে আমার মনের ভিতর ভূমিকম্প সৃষ্টি হলো। যে আমার এতটা আপন, সে আমার সাথে বেইমানি করলো। রাসেল আবার হু হু করে হাসতে হাসতে বলল, কিরে, টাসকি খেয়ে গেলি নাকি? তোর বউ তোরে মারলো, বিষয়টা কেমন হয়ে গেল না, তাই না? আমি তো আগেই বলছিলাম তোর কাছের কেউ আমার বডিগার্ড হবে, আর এখন দেখ তাই হয়েছে। আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে বললাম, কেন রিয়া, কেন? আমি কি এতটাই খারাপ যে শেষমেশ তুমি এই রাসেলের সাথে সঙ্গ নিলে? রিয়া আবারও হাতে থাকা রডটা দিয়ে আমার মাথায় বসিয়ে দিল। মাথার রক্ত পুরো মুখ ভিজে যাচ্ছে। রাসেল আবার বলল, কিরে, কেমন দেখালাম? আমি শরীর থেকে শার্টটা খুলে মাথায় বেঁধে 4 হাত পা চারদিকে দিয়ে নিচে বসলাম। মাথা নিচু করে বললাম, কার জন্য আমি এতদিন কি করলাম? আমাকে স্বামী হিসাবে মানে না, আমিও ওকে না করেছি, কিন্তু তাই বলে? রাসেল আমার সামনে বসে বলল, কি কষ্ট হচ্ছে না খুব?
কষ্ট হলে কি হবে বল, মেনে তো নিতেই হবে। কিন্তু আমার মাথায় এটা আসছে না, এই মেয়ে এত বড় একটা কলেজের প্রিন্সিপাল হয়ে আমার বডিগার্ড কেন, এটা বলতে পারিস? রাসেলের কথা শুনে আমি যা বুঝলাম যে রিয়ার এত এত টাকা থাকার পরেও কেন রাসেলের বডিগার্ড হবে, এখানে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, আমাকে সেগুলো খুঁজে বের করতে হবে। আমি এবার দাঁড়িয়ে বললাম, এতক্ষণ তুই তোর খেলা দেখালি, এবার আমি আমার খেলা দেখাবো, দেখবি। রাসেল বলল, তুই আর কি দেখাবি, তোর কাছে দেখানোর মতো কি বা আছে? আমি বললাম, আছে আছে, অনেক কিছু আছে। আমি ফোনটা বের করে বললাম, এই যে দেখ, তোর বাবাকে খুব যত্ন সহকারে আটকে রাখছি। রাইসা শালি আমার, কই তুমি, এইদিকে আসো তো। আমার কথা শুনে রিয়ার যমজ বোন একটা পিস্তল হাতে নিয়ে দরজা দিয়ে ঢুকে বলল, দুলা ভাই, আপনি আমাকে এখন বললেন আসার জন্য? আমি তো সেই কখন থেকে আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছি। ইস, আপু আপনাকে মেরে কি করেছে? আপু, কাজটা কি ঠিক করলি? রিয়া বলল, রাইসা, তুই ওকে ওভাবে সম্মান দিয়ে দুলাভাই বললি কেন? রাইসা বলল, দুলাভাই বলবো না তো কি বলবো, আমি কয়েকদিনের জন্য বেড়াতে দেশের বাইরে গিয়েছিলাম, তখন আমার দেখা হয় দুলাভাইয়ের সাথে। যতই আমি উনার সাথে রেগে কথা বলি, কিন্তু উনি মানুষটা বেশ ভালো, আর আমি মূলত উনার জন্যই এই জবটা পেয়েছি, আমার ইচ্ছেগুলো উনার জন্যই পূরণ হয়েছে। আপু, তুই হঠাৎ রাসেলের সাথে হাত মিলিয়ে নিলি, এটা কি ঠিক করলি? রিয়া বলল, রাইসা, তুই কিন্তু আমার থেকে বেশি বুঝিস না, এখান থেকে সরে আয়। রাইসা আমার সামনে দাঁড়িয়ে বলল, তুই হয়তো দুলাভাইকে চিনতে পারিস নাই, তবে আমি ঠিকই চিনেছি, যদি মারতে হয় তো আমাকে মার। রাসেল পিস্তল হাতে নিয়ে আমার দিকে তাক করে বলল, অনেক কাহিনী হয়েছে, আর না, এবার খেলা শেষ। রাসেল আমাকে গুলি করার আগে সাথে সাথে শূন্য থেকে একটা গুলি এসে রাসেলের হাত থেকে পিস্তল উড়িয়ে দিল। দরজা দিয়ে আবার একটা মেয়ে ভিতরে ঢুকলো, তবে একেবারে ভিন্ন বেশে। রাসেল মুখ কালো করে বলল, মিমি তুমি? মিমি এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, আমি এখানে আসতে চাইছিলাম না, কিন্তু ওনার ফোন বাসায় রেখে গিয়েছিল, আর ওনার অফিসে ফোন করে জানলাম উনি কোথাও নাকি গিয়েছে। এইসব শুনে আমার মন কেমন কেমন যেন করছিল, এজন্য ওনাকে খুঁজা। আর তোর এত বড় সাহস কিভাবে হয় আমার এক্স বয়ফ্রেন্ডকে মারার? আমি হাসতে হাসতে নিচে বসে বললাম, বলছিলাম না আমার চাপ তুই সহ্য করতে পারবি না, এবার হলো তো। এখন দেখ, আমার ছবিতে মালা পরাবি নাকি তোর ছবিতে তুই নিজেই মালা পরাবি? রাসেল এবার পালানোর কোনো পথ না পেয়ে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, তোরে না মানলে তুই ঠিক হবি না। রাইসাকে ইশারা করতেই ও উত্তম পিটাতে লাগলো। ওর অবস্থা খারাপ দেখে বললাম, ছেড়ে দাও ওকে এবারের মতো, যা পালিয়ে যা। রাসেল দৌড়ে চলে গেল। ইভা ছাড়া পেতেই বলল, বস, আমাদের ভাবি যে আমাদের সাথে এমনটা করবে আমি মানতে পারি নাই, উনি কি না আমাদের সাথেই বেইমানি করলো? তবে আপনি কাজটা আজকে ভালো করেন নাই, ওকে সরাসরি গুলি করে মেরে ফেলতেন। ইভা, সবাইকে নিয়ে বাইরে অপেক্ষা করো, আমি তোমার ভাবির সাথে একটু কথা বলি। আমার কথা শুনে সবাই একসাথে বের হয়ে চলে গেল। রিয়া এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর মুখে কোনো কথাবার্তা নেই। আমি উঠে ওর সামনে গিয়ে রডটা সরিয়ে বললাম, কেন এমন করলে রিয়া? আমাকে ভালোবাসো না তুমি, আমি এটা মেনে নিয়েছি, তাই বলে তুমি ওর সাথে হাত মিলিয়ে নিলে, এটা কি ঠিক করলে রিয়া? রিয়া কান্না করতে করতে আমার হাতে ওর ফোনটা দিল। আমি ওর ফোনটা হাতে নিয়ে ভিডিওটা অন করলাম। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়ার গোসল করার ভিডিও। ভিডিওটা দেখে আমার মাথায় পুরো আগুন জ্বলে উঠলো। রিয়া কান্না করছে আর বলছে ওর কথা না শুনলে ও নাকি এই ভিডিও ভাইরাল করে দিবে। আমাকে শুধু বলা হয়েছে আপনাকে যেন আমি মারি, এইটুকু। আর ওর বলা কথাগুলো না শুনলে আমার ভিডিও। রিয়া কান্না করতে করতে নিচে বসে গেল। আমার মাথা তো ভাই পুরোই গরম হয়ে গেছে। আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করব, তাই বলে কি ও দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে শুধু বললাম, রাসেল কোন দিক দিয়ে গেছে? মিমি হাত দিয়ে সোজা পথ দেখিয়ে দিল আর বলল ওকে ছাড়বে না। ও ম্যামের গোপন ভিডিও ধারণ করলো। আমিও দাঁড়িয়ে না থেকে দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে আমি একসময় হাঁপিয়ে গেলাম, কিন্তু ওকে আমি আর খুঁজে পেলাম না। আমার মাথা তো ভাই পুরোই নষ্ট হয়ে গেছে। আমি স্যারের কাছে ফোন দিয়ে রাসেলের ছবি আর নাম ঠিকানা পাঠিয়ে দিয়ে বললাম, এই সব কিছুর পেছনে এই ছেলের হাত আছে স্যার। ওকে দৌড়ে ধরতে গিয়েছিলাম, কিন্তু পারি নাই স্যার। স্যার বলল, ওকে ঠিক আছে, তুমি এখন বাসায় চলে আসো, বাকিগুলো আমি দেখছি। আমি রাস্তার এক সাইডে বসে গেলাম। আমার মিশন এখন শুধু এই একটাই, রাসেলকে মারা। রিয়ার কোনো দোষ ছিল না, রাসেল ইচ্ছে করে এমন করছে। রাস্তার পাশে চুপচাপ বসে আছি, তখন কে যেন একটা 7 আপ সামনে ধরে বলল, নে এটা খেয়ে নে, একটু ভালো লাগবে। আমি চোখ তুলে তাকিয়ে দেখি আমার সেই পুরাতন বন্ধু রুদ্র দাঁড়িয়ে আছে, যে এক সময় আমার বিরুদ্ধে চলে গিয়েছিল।
তবে আফসোস শুধু এই জায়গায়, ও আমার ভালো একটা বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করলো। আবার দেখি ওর মাইক্রো আছে। ভদ্রতার খাতিরে বললাম, কিরে কেমন আছোস? রুদ্র হেসে বলল, আমি জানি তুই এই কথাগুলো মন থেকে বলিস নাই। আগে হয়তো খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছি। তোর আপুর কোম্পানিতে কাজ করি, দেখ একটা গাড়িও দিয়েছে। আমি বললাম, ভালো তো। রুদ্র বলল, পাভেলকে তো মেরে ফেললি, এরপর কি আমার সিরিয়াল আসবে? নতুন নতুন চাকরি পেয়েছি, খুব ইচ্ছে ছিল কয়দিন বেঁচে এই দুনিয়াটা দেখবো। তোর কাছে শুধু আমার একটাই অনুরোধ, প্লিজ বন্ধু হিসাবে আমাকে ছেড়ে দে। একটা অটো এসে সরাসরি আমার সামনে এসে থামলো। মিমি বলল, রিয়া ভাবি লজ্জায় মাথা নিচু করে বের হয়ে চলে গেছে, আর ভাবির পিছনে পিছনে ওর ছোট বোন। কাহিনীটা একটু উল্টাপাল্টা হয়ে গেল না? আমি বললাম, যেভাবে পারিস রাসেলকে খুঁজে বের করো। মিমি তুমি চলো আমার সাথে। রুদ্র তুই যা, পরে তোর সাথে কথা হবে আমার। মিমিকে নিয়ে অটোতে উঠে গেলাম। আমি মিমির দিকে তাকিয়ে বললাম, আমার পিছনে পিছনে না আসলেও পারতে। মিমি বলল, আপনি ছাড়া আমার কি আছে বলেন? হয়তো আপনি আর আমার না, কিন্তু দূর থেকে আপনাকে সুখে থাকতে দেখতে পারলে মনে আলাদা একটা শান্তি কাজ করে। আমি বললাম, মিমি আমার যদি সম্ভব হতো তাহলে তোমাকে আমি বিয়ে করতাম। আমি আমার এই এক জীবনে কাউকে পাশে পাই নাই যতটা তোমাকে পেয়েছি। মিমি আলতো করে আমার হাত ধরে বলল, আমি সবসময় আপনার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি বুঝলেন না। আমি এখন আপনার কাছে কিছু একটা জিনিস চাই, দিবেন? আমি বললাম, বলো। দেওয়ার মতো হলে ঠিকই দিব। মিমি বলল, আপনাকে চাইছি না আমি, যেই জিনিসটা পাবো না সেই জিনিসটা চাওয়া বেশ বোকামি হবে। আমি আজকে আমার জীবনের মায়া করে আপনার কাছে যাই নাই। আমি জানি আমি মরে গেলে আপনি আমার মেয়েকে দেখবেন। আমি শুধু এখন এইটুকু বলতে চাই যে আমার কিছু হলে আপনি আমার মেয়ের খেয়াল রাখবেন, বলেন? আমি বললাম, কি তুমি এইসব কি বলছো মিমি? তোমার মাথা ঠিক আছে? মিমি এবার আমার ঘাড়ে মাথা রেখে বলল, মানুষের তো আর বিশ্বাস নাই, কখন কি হয়ে যেতে পারে কেউ বলতেও পারে না। আমি বললাম, আজাইরা কথা বাদ দিয়ে এখন বাসায় যাও, আমি দেখি আমার বউ কি করে। মিমি বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো? আমি বললাম, বলো। মিমি বলল, রিয়া তো আপনাকে অপমান করে, এরপরও বারবার ওর কাছে যান কেন? আমি বললাম, রিয়া যদি শত খারাপ হয় তাও তো আমার বউ। বিয়েটা হয়তো ভুল করে হয়েছে, কিন্তু একজন স্বামীর উচিত তার বউকে যত্ন নেওয়া। ওর এই দিনে আমি একা ছেড়ে দিতে পারি না। এমনি বেচারির মন মানসিকতা খুব খারাপ। যদি আমার বইয়ের ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে মানুষ আমাকে থুতু দিবে। আমি ওর স্বামী হয়েও কিছু করতে পারছি না। রিয়া ঠিকই বলছিল, আমি আসলে একটা কাপুরুষ। মিমি আমার মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করবেন না, আমি আছি আপনার পাশে। আমরা সবাই আপনার হয়ে কাজ করব, ভাবির কিছু হতে দিব না। এক হাত দিয়ে মিমিকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে হারালাম নিজের ভুলের কারণে, যাতে তুমি ভালো থাকো এজন্য তোমাকে ছেড়ে দিয়েছি। আর এখন দেখি তুমি আমার সাথে থাকলেই ভালো থাকতে। আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না। রিয়া আমাকে মারুক কাটুক যাই করুক, ওকে আমি হারাতে পারবো না। মেয়েটা এখন আমাকে ছাড়া বড় অসহায় হয়ে পড়বে, ওর পাশে থাকা এখন আমার জরুরি। মিমি রিয়ার বাসার সামনে অটো থামিয়ে বলল, যান, ভাবির খেয়াল রাখবেন। আর আপনি তো খুব বড় মাস্তান হয়েছেন না, যদি ভাবির কিছু হয় তাহলে আপনার খবর আছে, এই বলে দিলাম। আমি গাড়ি থেকে নেমে শুধু বললাম, এই মেয়েটা আমার জন্য এত কিছু করলো, কিন্তু আমি ওর জন্য তেমন কিছুই করতে পারলাম না। আমার জন্য কত কিছু ত্যাগ করেছে। এবার যদি রিয়া আমাকে ছেড়ে দেয় তাহলে সত্যি সত্যি আমি মিমিকে বিয়ে করে নিব, পরে যা হবার হবে। দরজা দিয়ে ভিতরে যেতেই দেখি রিয়ার বড় ভাই বসে আছে। রিয়ার ভাই আমাকে দেখে যেই আমাকে মারতে আসবে তখন রাইসা ওর ভাইকে আটকে দিয়ে বলল, কি করিস ভাইয়া তুই? আপুর অবস্থা এখন খুব খারাপ, আমরা ওর পাশে থাকলেও কাজ হবে না, যেতে দে, ছেলেটা তো খারাপ না, পিচ্ছি হলেও মানুষ ভালো। যদি আপু ওর সাথে সুখে থাকে আমাদের আপত্তি কি বল? তুই তো এখানকার মেয়র হবার পরেও আমাদের নিরাপত্তা দিতে পারলি না। ওই রাসেল কুত্তার বাচ্চা আপুর সম্মান কেড়ে নিল। আজকে আমাদের ঘরের সম্মান অন্য কারো হাতে। আমরা এত উচ্চ পদে চাকরি করে ওর কিছু করতে পারি নাই, কিন্তু এই ছেলেটা আমাদের সামনে ওকে মেরেছে। আর ভুল করিস না ভাই, ভিতরে যেতে দে। রিয়ার ভাই আর কিছু না বলে মাথা নিচু করে সোফায় বসে গেল। আমি রিয়ার ভাইয়ের উদ্দেশ্য করে বললাম, আমার সম্মান মানে আমার বইয়ের সম্মান, ওর সবকিছু শুধু একান্তই আমার। আর যদি একটু 19 থেকে 20 হয়েছে আমি রাস্তায় রাস্তায় লাশের বন্যা বসিয়ে দিব। দেখতে আমি পিচ্ছি হলেও পাওয়ার পা থেকে মাথা পর্যন্ত পুরো একটা গোয়েন্দা সংস্থা লাগিয়ে দিয়েছি। ওকে তো আমি রাস্তায় সবার সামনে কুপিয়ে হত্যা করব। রাইসা আমাকে থামিয়ে বলল, হয়েছে দুলা ভাই, আর কিছু বলতে হবে না, এখন ভিতরে গিয়ে দেখেন আপু সেই যে ওখান থেকে এসে কান্না করছে, এখনো কান্না করেই যাচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে রিয়ার রুমের সামনে চলে গেলাম। দরজা দিয়ে ভিতরে ঢুকে দেখি রিয়া বিছানায় মাথা ঠেকিয়ে নিচে বসে কান্না করছে।
এটা দেখে তো আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি দৌড়ে রিয়ার সামনে গিয়ে ওকে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে বললাম, কিছু হয় নাই, আমি আছি তো, ও তোমার একটু চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। রিয়া ধীরে ধীরে কান্না করছে আর বলছে, আজকে আমি মেয়ে বলে সবাই আমাকে ব্যবহার করছে। কেন, আমার কি মন চাই না কাউকে ভালোবাসতে, কারোর সাথে হেসে খেলে কথা বলতে, যে যেভাবে খুশি আমার সাথে। রিয়া হাউমাউ করে জোরে জোরে কান্না করতে লাগলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি কথা দিচ্ছি ও এই ভিডিও দেখাবে কি, এর আগেই আমি ওর চোখ তুলে নিব, ভিডিও ভাইরাল করবে তো দূরের কথা। রিয়া একাধারে কান্না করেই যাচ্ছে। ওকে টেনে আমি কোলে তুলে নিলাম, ওয়াশরুমে গিয়ে নিজ হাতে ওর হাত মুখ ধুইয়ে দিলাম। রিয়া শুধু আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি ওকে বিছানার উপর শুইয়ে দিয়ে ওর মাথা আমার কোলের উপর তুলে আলতো করে মাথার চুল বুলিয়ে বুলিয়ে দিতে দিতে বললাম, একটু ঘুমিয়ে পড়ো। রিয়া বলল, আমাকে একটু বিষ এনে দেন, খেয়ে মরে যাই। কত কত ছাত্রছাত্রী আছে আমার, ওরা যদি কোনোভাবে আমার ভিডিও হাতে পায় তাহলে আমার কি হবে? একবার তো জোর করে আমার সম্মান নিয়ে খেলা করলেন, এখন? আমি বললাম, যদি এমন কিছু হয় তাহলে ওই রাসেলকে মেরে আমি ওই জায়গায় নিজে বিষ খেয়ে মরে যাব। রিয়া বলল, আপনি মরলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? আমি বাঁচতে পারবো এই অপবাদ নিয়ে? আমি এবার চোখ বন্ধ করে দিলাম। ওর কথার উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো জবাব নেই এখন। রিয়া উল্টো পাশ ফিরে আমার পা জড়িয়ে ধরে ধীরে ধীরে ঘুমিয়ে গেল। রিয়া ঘুমানোর পর ওর বড় ভাই আর রাইসা একসাথে ভিতরে ঢুকলো। রিয়ার বড় ভাই বিছানায় বসে বলল, নাম কি তোমার? আমি বললাম, জি ভাইয়া, দীপু। রিয়ার বড় ভাই বলল, তোমার পরিবারে কে কে আছে? আমি বললাম, এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নেই। যেই একজন আপু ছিল তিনিও আমাকে পর মনে করে, বলতে পারেন আমি এতিম। রিয়ার বড় ভাই বলল, আমার বোন তোমার থেকে কয় বছরের বড় জানো তুমি? আমি বললাম, এই 4 বছরের বড় হবে। রিয়ার বড় ভাই বলল, তোমরা যদি একসাথে থাকো মানুষ কি বলবে, আর বিশেষ করে রিয়ার কলেজের ছাত্র তুমি। আমি বললাম, ভালোবাসা এমন এক পবিত্র জিনিস, এখানে বড় ছোট কিছুই মানে না। যারা মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে তাদের জন্য ভালোবাসা সুন্দর। তবে আমি এটুকু বলতে পারি, আমি আপনার বোনকে কখনো কষ্ট দিব না। রিয়ার বড় ভাই বলল, এই কথা তো সবাই বলে, পরে ঘুরে ফিরে সবকিছু উল্টে যায়। রাইসা বলল, ভাইয়া, ওর মন মানসিকতা এমনি খুব খারাপ, এর মাঝে তুই আবার এইসব বলা শুরু করলি। আমি আস্তে করে রিয়াকে বালিশের উপর শুইয়ে দিয়ে আমি নিচে নেমে গেলাম। ইভাকে কল দেওয়ার সাথে সাথে ও রিসিভ করে বলল, খোঁজ চলছে, পেলেই তোরে বলবো। আমি বললাম, তোর কাউকে খুঁজতে হবে না, তুই এখন রিয়ার বাসায় চলে আয়, বাকিটা আমি দেখছি। কল কেটে দিতেই রাইসা বলল, দুলা ভাই, আপনি এখন তাহলে কি করতে চাইছেন? আমি রিয়ার ঘুমন্ত চেয়ারের দিকে তাকিয়ে বললাম, ও যদি আজকে আমাকে মেনে আমার সাথে থাকতো তাহলে এখন এই পরিস্থিতির শিকার হতে হতো না। আমি এমন একটা মানুষ যে কিনা নিজের বউকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি মরতে হয় আমি মরবো, ও বেঁচে থাকবে। হাত দিয়ে চোখের পানি মুছতেই রাইসা বলল, এখন কোথায় যাবেন দুলা ভাই? আমি বললাম, রিয়া ঘুম থেকে ওঠার আগে দেখি কিছু করতে পারি কিনা, যদি আমার কিছু হয়ে যায় বলবে আবার নিজের সাধ্য মতো চেষ্টা করছি। রাইসা আমার হাত ধরে বলল, প্লিজ দুলা ভাই, যাবেন না, আপু ঘুম থেকে উঠলে ওকে সামলানো কঠিন হয়ে যাবে। আমি বললাম, ইভা চলে আসবে একটু পর। আমি দরজা দিয়ে বের হয়ে চলে গেলাম। এখন আমি খুব ভালো করেই জানি আমার কি করতে হবে। আমি একটা রিক্সা নিয়ে রাসেলের বাসার সামনে চলে গেলাম। সিসি ক্যামেরার সামনে গিয়ে ইশারা করে বললাম, এই আমি এখানে, পারলে আমাকে ধরে দেখা। দরজার সামনে 10 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে আমার মাথায় কালো কাপড় দিয়ে ঢেকে আমাকে তুলে নিল। এই তো এখন খুব ভালো হয়েছে, আমি তো এটাই চাইছিলাম। আমাকে গাড়িতে করে কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছে, হালকা অনুমান করে বুঝলাম। কিছুক্ষণ পর আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিসেবে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এর মাঝেই আমার মুখের উপর থেকে কাপড় সরিয়ে নিল। সামনে তাকিয়ে দেখি রাসেল চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ওর পাশে দাঁড়িয়ে 5-6টা ছেলে ওকে বাতাস করছে। রাসেল হাসি দিয়ে বলল, কি খবর মিয়া তোমার? ভিডিও কিন্তু এখনো ভাইরাল করি নাই। আমি বললাম, তোর বাবার থেকে বুঝি এই ভিডিওটা বেশি হয়ে গেল, আমি বলবো কি যে মেরে ফেলতে? রাসেল এবার দাঁড়িয়ে বলল, দেখ, আমার সাথে বেশি চালাকি করবি না। আমি বললাম, এখানে আবার চালাকির কি আছে? তুই আমাকে ভিডিও দে, আমি তোর বাবাকে ফিরিয়ে দিব। রাসেল আমার হাতে ফোনটা দিয়ে বলল, তুই নিজেই ডিলিট করে দে। আমার বাবা। আমি ফোন থেকে ভিডিও ডিলিট করে দিয়ে বললাম, এই জায়গায় গিয়ে দেখ, তোর বাবা আছে, গিয়ে নিয়ে আয়। রাসেল একটুও দেরি না করে আমার বুক বরাবর একটা গুলি করে দিল। আমি নিচে পড়ে যেতেই সবাই মিলে আমাকে মারতে লাগলো। মার খাচ্ছি আর হেসে হেসে বলছি, শেষমেশ আমি আমার বইয়ের সম্মানটা তো বাঁচাতে পারছি, মরে গেলেও এখন আর আমার কোনো আফসোস নেই। সবাই মিলে আমাকে মারতে মারতে আধমরা করে ফেললো।
রাসেল সবাইকে আটকিয়ে বলল, তুই যেমন আমাকে একটা সুযোগ দিয়েছিলি, আমিও দিলাম, চেষ্টা করে দেখ যদি বাঁচতে পারিস। এই তোরা সবাই চল, এখান থেকে যাওয়া যাক। ধীরে ধীরে সবাই বের হয়ে চলে গেল। আমি একাই নিচে পড়ে আছি। রাসেল বলে গেল, দেখ যদি চেষ্টা করে বাঁচতে পারিস। আমি ফোনটা হাতে নিয়ে সামনে যার নম্বর পেলাম তার নম্বরই কল দিলাম। ফোন রিসিভ করে যে হ্যালো বলল, তার কণ্ঠ শুনে ভালো করেই বুঝে গেছি এটাই রিয়া। আমি শুধু জায়গাটার ঠিকানা দিয়ে বললাম, যদি একটু সাহায্য করতে খুব খুশি হতাম। হয়তো একটু পর দুচোখ বন্ধ হয়ে যাবে। এই দুনিয়ার আলো দেখতেও পারি আবার নাও পারি। তোমার জন্য শুধু আজকে নিজেকে শান্ত রাখলাম, নইলে ও আমার বুকে গুলি করতে পারতো না। আমি আমার বউকে ভালোবাসি কিনা তা বলতে পারি না, তবে শুধু এইটুকু বলবো যে আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার বউকে হারাতে পারবো না। ওপাশ থেকে রিয়ার বলা কথাগুলো আর ভালো করে শুনতে পারলাম না। হাত থেকে ফোনটা আপনা আপনি পড়ে গেল। ধীরে ধীরে আমার সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। এইদিকে রিয়া ওর পিচ্চি হাজবেন্ডের এই কথা শুনে ও কান্না করতে করতে ওর বড় ভাইকে সবকিছু বলল। রিয়ার বড় ভাই আর একটু সময় নষ্ট না করে সবাইকে নিয়ে সেই ঠিকানা অনুযায়ী রওনা দিল। গাড়ি গন্তব্যের জায়গায় যেতেই রিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে ভিতরে চলে গেল। রিয়া ভিতরে গিয়ে দেখে ওর স্বামীর মৃতদেহটা নিচে পড়ে আছে আর পুরো জায়গাটা রক্তে ভরে আছে। এইসব দেখে রিয়ার মাথা খারাপ হয়ে গেল। যেই মানুষটা ওর সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে, সে আর যাই হোক খারাপ স্বামী হতে পারে না। রিয়া গিয়ে দীপুকে জড়িয়ে ধরলো। রিয়া বুঝলো যে সময় হারিয়ে কান্না করলে হবে না। ততক্ষণে সবাই ভিতরে চলে আসলো। ইভা ভিতরে ঢুকে বলল, আমি আগেই বলছিলাম বস, আপনি একা যাবেন না, আমাকে সাথে নিয়ে যান। কিন্তু উনি আমার কথাটা শোনে নাই। রিয়া খুব শক্ত করে ওর হাজবেন্ডের মাথা জড়িয়ে ধরে বলল, না না, ওর কিছু হতে পারে না। ও বলছিল আমাকে ভালো রাখার জন্য সবকিছু করবে, তাহলে আজকে কেন এমন হলো? হঠাৎ করে রিয়ার মনে হলো ওর হাজবেন্ড শ্বাস নিচ্ছে। রিয়া একটু সময় ব্যয় না করে দীপুর মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে লাগলো। যখন বুঝলো সে সত্যি ওর স্বামী বেঁচে আছে, তখন রিয়া চিৎকার দিয়ে বলল, ভাইয়া ও বেঁচে আছে, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো প্লিজ ভাইয়া। ওকে এবারের মতো যেন শুধু আমার জন্য বাঁচিয়ে দেয় সেই দোয়াই করি। রিয়ার বড় ভাই দীপুকে কোলে নিয়ে গাড়িতে তুলে গাড়ি পুরো জোর লাগিয়ে টানতে লাগলো। রিয়া দীপুকে বাঁচিয়ে রাখার জন্য মুখ দিয়ে একটু পর একটু শ্বাস দিচ্ছে। হাসপাতালে নেওয়ার পর দীপুকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। রিয়া ওর ভাইকে জড়িয়ে ধরে বলল, আমি ওর সাথে সংসার করতে চাই, ওকে যে করে হলেই হোক ফিরিয়ে দে ভাইয়া। ভুল তো আমি করেছি, ওর কোনো ভুল নেই। রিয়ার ভাই বলল, কান্না করিস না বোন, দোয়া কর শুধু। হাসপাতালের গেট দিয়ে একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে ভিতরে ঢুকলো। দূর থেকে ইভা বলল, মিমি আপু পড়ে যাবেন, আস্তে করে আসেন। মিমি ওদের সামনে এসে বলল, ওর কি হয়েছে আর কোথায় গিয়েছিলে? মিমিকে দেখে রিয়ার শরীর জ্বলে গেল। রিয়া কান্না বন্ধ করে বলল, ও মরে গেলেই বা তোর কি আসে যায়, তুই কে ওর? মিমি রিয়ার মুখ থেকে তুই তুকারি শুনে চুপ হয়ে গেল, কিন্তু চুপ থেকে রিয়ার কথা শুনতে হচ্ছে। মিমি আর চুপ থাকতে না পেরে বলল, ও আমার একজন ভালো বন্ধু, বিশেষ করে ওর এই পৃথিবীতে কেউ নেই। আর ম্যাডাম, আমাকে দেখে আপনার এতই চলে গেল, ওর খারাপ দিনগুলোর পাশে আমি ছিলাম। আপনি তো ওকে মারতে ঠিকই দূরে কোথাও নিয়ে গিয়েছিলেন। একবার ভালো করে হিসাব করে দেখুন তো, আপনি কি আজও ওর যোগ্য হয়েছেন? অহংকার আর টাকা দিয়ে দুনিয়া চলে না, ভালোবাসায় যদি না থাকে তাহলে কিসের সুখ? আমিও বলছি যেন আপনার সাথেও সংসার করে, কিন্তু আপনি বড় পদে চাকরি করেন, এজন্য ঠিক আপনার মতোই যোগ্য কাউকে চাইছেন। থাকতে বুঝতে পারলেন না, কিন্তু যখন মানুষ হারাবেন তখন ঠিকই বুঝবেন। এই যেমন আমি বুঝতে পারছি জীবনটা এতটাই সহজ না ম্যাডাম, একা একা চলা খুব কঠিন। মিমির কথাগুলো শুনে রিয়া চুপ হয়ে গেল। মিমি তো সত্যিই বলল, সময় হারিয়েও সবকিছু বুঝতে পারছে। রিয়া দাঁড়িয়ে মিমির হাত ধরে বলল, যদিও কোনোভাবে বেঁচে যায় তাহলে আমার সাথে যেন সংসার করে, একটু অনুরোধ করবে। আমি এখন সবকিছু ধীরে ধীরে বুঝতে পারছি। মিমি বলল, থাক ম্যাডাম, কান্না করতে হবে না, শুধু দোয়া করেন। রিয়া বলল, তুমি কি আমার উপর রেগে আছো মিমি? মিমি বলল, আপনার উপর রাগ করে কি করব বলেন, আপনি তো আর ওকে মারেন নাই। ভালোবাসার মানুষকে কাছে দেখলে মনে একটা শান্তি লাগে। যদি কখনো মনে হয় ও ছেলেটা ভালো না, খুব খারাপ, তখন আমাকে ফিরিয়ে দিবেন, আমি নিয়ে যাব। যতই শুনছে রিয়া ততই যেন আরো পাগল হয়ে যাচ্ছে। ডাক্তার কেবিন থেকে বের হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ঠিক মতো রোগীকে নিয়ে আসছেন, এজন্য বাঁচানো গেল। একটু পর রোগীর জ্ঞান ফিরবে, তখন সবাই এক এক করে ভিতরে যাবেন। এই কথা বলে ডাক্তার তার মতো চলে গেল।
রিয়ার মুখে এবার যেন একটু হাসি ফুটে উঠলো। মন খারাপ শুধু মিমির, ও জানে এখন দীপু রিয়ার কাছে চলে যাবে আর ওকে দেখতে পারবে না, কিন্তু কি আর করবে, মেনে তো নিতেই হবে। এইদিকে যখন আমি চোখ খোলার মতো শক্তি পেলাম, তখন তাকিয়ে দেখি আমি চার দেওয়ালের মাঝে বন্দি। দরজা ঠেলে যখন রিয়া ভিতরে প্রবেশ করলো, তখন বুঝলাম রিয়া আমাকে বাঁচিয়েছে। রিয়া ধীরে ধীরে হেঁটে আমার কাছে এসে পা মুড়িয়ে নিচে বসে আমার একটা হাত ধরে কান্না করতে করতে বলছে, কেন নিজের এত বড় ক্ষতি করতে গেলে? আজ যদি তোমার কিছু হয়ে যেত? আমি আস্তে করে বললাম, আমি মরলে কার বা কি হবে? যার এই পৃথিবীতে কেউ নেই, তার জন্য আবার কান্না করবে কে? রিয়া বলল, আমি আবার সারা জীবনের জন্য তোমার বউ হতে চাই। আমাকে ফিরিয়ে নিবে? এই একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য হতে চাই। আমি বললাম, আপনি আমার সিনিয়র যে? রিয়া নিচ থেকে উঠে বলল, আমি বুড়ি হয়ে গেছি এজন্য আমাকে পছন্দ হয় না, নাকি আমার সবকিছু পেয়ে গেছেন বলে আমাকে ছেড়ে দিবেন? আমি ইশারা করে বললাম, এইদিকে একটু ঝোঁকো। আমার কথা মতো রিয়া তাই করলো। আমি হাত দিয়ে ওর চোখের পানি মুছে বললাম, আজকে তুমি আমার বউ বলে তোমার জন্য এত কিছু করলাম। আমার এই এক জীবনে কি আছে বলো তুমি ছাড়া? তুমি হয়তো আমাকে ছাড়তে পারবে, কিন্তু আমি পারবো না, এজন্য আজও আমি একা। রিয়া বলল, এভাবে বলো না প্লিজ, আমি এখন থেকে শুধু তোমার। ভুল অনেক করছি, আর না। আমি বললাম, মারবেন না তো ম্যাডাম আবার আমাকে? রিয়া বলল, মারবো না মানে পিটাবো। আমি বললাম, ওদের ভিতরে আসতে বলো। রিয়া আমার গালে একটা কিস করে বলল, মিমিকে যদি তুমি। আমি বললাম, পাগল হয়েছো? ওর একটা বাচ্চা আছে, আর আমার তো আবার বউ আছে। রিয়া বলল, এই কষ্ট হচ্ছে কি তোমার? আমি বললাম, কষ্ট হচ্ছে, তবে আমার ম্যাডাম এখন আমার সত্যিকারের বউ হবে, এর জন্য আর কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না। রিয়া আমার সামনে ওর মাথায় এনে চোখ বন্ধ করে বলল, আমি কি করলে তোমার যোগ্য হব বলো? এতদিন আমি একটা ভুলের মাঝে দিন কাটিয়েছি, তুমি পিচ্ছি হলে কি হবে? তোমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি এক হাত দিয়ে রিয়ার গাল ধরে বললাম, থাকতে পারবে তো এই টিমের সাথে? নামি দামি কিছু নাই আমার, ভাতের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে খেতে পারবে তো? যখন কিছু থাকবে না, পান্তা ভাত খাবে তো? তোমাদের মতো এত টাকা নাই যে আমি তোমাকে এত টাকা দিব। রিয়া আমার মাথার সাথে ওর মাথা লাগিয়ে বলল, কসম করে বলছি আমার কিচ্ছু লাগবে না, শুধু একবেলা খেতে দিবেন, আর আপনার ভালোবাসা পেলেই হলো, এইটুকু আমার জন্য যথেষ্ট। মিমি বলল, এক্সকিউজ মি, আমরা কি ভিতরে আসতে পারি? রিয়া মিমিকে দেখে তাড়াতাড়ি আমার থেকে দূরে সরে গেল। আমি সবাইকে ভিতরে আসতে বললাম, সবার সাথে আমার কথা হয়েছে। এর মাঝে মিমির মনটা একটু খারাপ, জানি না কেন খারাপ। ডাক্তার এসে আমাকে বলে গেল আজকের রাতটা থেকে কাল সকালে যেতে। রিয়া শুধু একাই আমার পাশে থাকবে, আর সবাইকে চলে যেতে বলল। মিমি দরজার কাছে যেতেই বাইরে থেকে আওয়াজ আসলো, কি খবর মিমি ম্যাডাম? মেয়ের বাবাকে কি মানাতে পারলেন? আপনি কেমন মেয়ে বলেন তো? নিজের ভালোবাসার মানুষকে বলতে পারেন না এই সন্তান ওর, আর কত একা একা থাকবেন? নাকি আমাকে বলতে হবে? মেয়ের মুখের দিকে তাকিয়ে হলো, এবার বলেন। এই কথাগুলো বলতে বলতে একটা নার্স ভিতরে ঢুকলো। রিয়া নার্সের কথাগুলো শুনে বলল, মিমি তুমি চিনো ওকে? মিমি তাড়াতাড়ি নার্স মেয়েটাকে আটকে বলল, ম্যাডাম ওর কথাই কিছু মনে করবেন না, ও আমার ছোটবেলার বান্ধবী, তাই মজা করে যা মন চাই তাই বলে। আমি এখন গেলাম তাহলে। আমি নার্সের কথা শুনে একটু হলেও বুঝলাম মিমির সন্তানের বাবা আছে, কিন্তু ও কাউকে বলতে চায় না। নার্স মেয়েটা চলে যেতেই রিয়া বলল, এই একটু সরে যাও তো। আমি বললাম, কি করবে? রিয়া বলল, তোমার পাশে একটু শোবো। আমি বললাম, আমি তো ধর্ষক তাই না? ফালতু ছেলের পাশে তাহলে কেন শুবে তুমি? মানুষ কি বলবে? রিয়া বলল, জোর করে কিছু করলে আমার স্বামী করেছে, অন্য কেউ তো আর করে নাই, তার এইটুকু অধিকার ছিল আমার উপর। হয়তো আমি রাজি ছিলাম না, কিন্তু এখন তো আমি বুঝতে পারছি। আমি বললাম, আমি যদি মরে যেতাম? রিয়া বলল, তাহলে আর কি, বিষ খেয়ে আমিও মরে যেতাম। আমি রিয়াকে জায়গা করে দিলাম। রিয়া আমার পাশে শুয়ে বলল, জীবনের এই প্রথম নিজের ইচ্ছায় কোনো পুরুষের পাশে শুলাম, তবে এখন মনে হচ্ছে আমি আমার প্রিয়জনকে কাছে পেয়ে গেছি, আমি আর তোমাকে হারাতে চাই না। আমি বললাম, থাকতে পারবে তো আমার সাথে? রিয়া বলল, অবশ্যই অবশ্যই পারবো, মানিয়ে নিতে হবে আর কি। আমি বললাম, তোমার ভাই বুঝি আমাকে মেনে নিবে? রিয়া বলল, কারো মেনে নিতে হবে না, আমি রাজি, এটুকুতে তোমার হবে না? আমি বললাম, হবে না মানে দৌড়াবে। রিয়া বলল, তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই, শুধু একটু অনুভব করব যে কাছের মানুষ পাশে থাকলে অনুভূতি কেমন হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ধরো, তবে আস্তে, বুকে আবার গুলি লেগেছে। রিয়া বলল, না তাহলে ধরবো না, আগে তুমি সুস্থ হয়ে নাও, পরে ধরবো। আমি বললাম, রিয়া এখন বরং তুমি বাসায় চলে যাও, আমি একা একা থাকতে পারবো।
রিয়া বলল, মার খাওয়ার ইচ্ছা আছে। আমি বললাম, মারবে বুঝি আমাকে? রিয়া আমার ঠোঁটে আলতো করে কিস করে বলল, মারবো কেন আমি আমার স্বামীকে? আমি তো তাকে শুধু আদর করব। আমি বললাম, অল্প স্বল্প ভালোবাসায় আমার হবে না। রিয়া বলল, সাহেব আগে সুস্থ হয়ে নেন, পরে যত ভালোবাসার দরকার হয় সব একসাথে দিব। আমি রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, মন চাই সারা জীবন তোমাকে এই বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি। অনেক সাধনার পর আপনাকে আমি পেয়েছি ম্যাডাম, আমি আপনাকে আর হারাতে দিব না, আমার কলিজার ভিতরে ভরে রাখবো। রিয়া বলল, বাবা পিচ্চি আমাকে এতটা ভালোবাসে? আমি বললাম, পিচ্চি বলবেন একদম, মনে আছে কিছুক্ষণ আমার সাথে ছিলে, তাই তো হাঁটতে পারো। রিয়া আমার মুখ চেপে ধরে বলল, খাচ্চর বেডা, খালি ফালতু কথা বলে। এখন শোন কি বলি। আমি বললাম, জি ম্যাডাম বলেন। রিয়া বলল, তুমি বলার পর আমি কোনো ওষুধ খাই নাই, আমার মনে হয় খুব তাড়াতাড়ি তুমি বাবা হতে চলেছো। আমি মজা করে বললাম, আমি কিভাবে বিশ্বাস করব এই সন্তান আমার? রিয়া আমার কথা শুনে সাথে সাথে কান্না করে বলল, আমাকে বিশ্বাস করেন, আমি আমার মায়ের কসম খেয়ে বলছি, আমার জীবনের প্রথম ব্যক্তি আপনি। আমি বললাম, প্রথম ব্যক্তি যদি আমি হতাম, তাহলে সেই কলেজ জীবনে ওই ছেলেকে জড়িয়ে ধরছিলে, ওইটা কি ছিল? এখন তো আমার বলতে ঘৃণা হচ্ছে যে আমি কি আজও আমার বউয়ের কথা বিশ্বাস করতে পারবো? রিয়া আমার পাশ থেকে উঠে নিচে বসে চুপচাপ কান্না করতে লাগলো। ধুর, আমিও না কি সব শুরু করে দিলাম। আমি হাত দিয়ে রিয়ার মাথার চুল ধরে বললাম, কান্না বন্ধ করো প্লিজ। তাও রিয়ার কান্না বন্ধ হচ্ছে না। আমি আবার বললাম, কান্না বন্ধ করে চুপচাপ এখানে বসো বলছি, যদি সত্যি বলো তাহলে বিশ্বাস করব, আর যদি এক অংশ মিথ্যা বলো তাহলে বুঝে নিব আমি সত্যি ছিলাম। রিয়া চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলল, তখন আমি আবেগের বসে ওকে জড়িয়ে ধরছিলাম, এইটুকু। আমি আমার পরিবারের কসম খেয়ে বলছি, আপনি ছাড়া আমার কেউ এভাবে ছুতে পারিনি। যদি আমি একটু চুল পরিমাণ মিথ্যা বলি, তাহলে যেন আমার মরণ হয়, আমি আমার স্বামীকে কখনোই ঠকাবো না। আমি বললাম, আচ্ছা বাবা, বিশ্বাস করলাম, সরি গো। রিয়া আবার কান্না করতে করতে বলল, আপনি জানেন এই কথাগুলো শুনলে আমি কষ্ট পাবো, এরপরও কেন এসব বলা লাগে? আমি হয়তো মেয়েটা খারাপ হতে পারি, তবে আমি আমার স্বামীর সম্পত্তি কখনো নষ্ট করি নাই। আমি ওইসব মেয়েদের মতো নয় যে প্রেম করেই রুমে গিয়ে নষ্টামি করব। বুকের মাঝে হাত রেখে নির্দ্বিধায় বলতে পারবো, আমি আমার স্বামীর সম্পত্তি নষ্ট করি নাই, আমি পবিত্র ছিলাম। প্লিজ আমার উপর এমন মিথ্যা অভিযোগ চাপিয়ে দিবেন না। আমি বললাম, একটু, আর তুমি কত কিছু বলছো, সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এখন কি আমাকে কানে ধরতে হবে নাকি? খিদে তো খুব পেয়েছে। রিয়ার চোখের পানি মুছে বলল, আপনি অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসছি। আমি বললাম, আমার ফোনে চার্জ নাই, তোমার ফোনটা একটু দিয়ে যাও, কথা বলতে হবে। রিয়া ওর ফোনটা আমার কাছে দিয়ে মুখ গুমরা করে চলে গেল। ওকে কেন যে আমি এইসব বলতে গেলাম? আমি ফোন করে স্যারের কাছে বলে দিলাম আমার কয়েকদিন ছুটি লাগবে। স্যারের সাথে কিছুক্ষণ কথা বলার পর রিয়া খাবার নিয়ে ভিতরে চলে আসলো। এসে আমার পাশে খাবার রেখে বলল, খেয়ে নেন আগে। আমি বললাম, সরি বললাম তো। রিয়া বলল, আপনি সরি বলবেন কেন? আমি তো নষ্ট মেয়ে, আমার সাথে সংসার করবেন কেন? আমি যদি নষ্টই হতাম তাহলে পাড়ার সব ছেলেরা আমাকে চিনতো, একটা ছেলে পর্যন্ত ভয়ে আমার সাথে কথা বলতে আসে না। আমি বললাম, এই দিকে আসো একটু। রিয়া আমার পাশে বসে বলল, বলেন। আমি বললাম, আমাকে ধরে তোলো একটু। রিয়া আমাকে টেনে তুলে বলল, সাবধান, ব্যথা পাবেন। আমি হেলান দিয়ে এক হাতে রিয়াকে কাছে টেনে বললাম, পাগলি, আমি তো শুধু মজা করছি, এতে কান্না করার কি আছে? কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি কতটা ভালো। এখন রাগ অভিমান ভুলে গিয়ে আমাকে একটু খাইয়ে দাও। রিয়া আমাকে খাইয়ে দিল, আর ও নিজেও খেয়ে নিল। সকাল হতেই রিয়ার ভাই আমাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসলো। আমি রিয়ার উপর ভর করে বাইরে গেলাম। রিয়া আমাকে বলল, ভিতরে বসো তুমি, আমি তোমার পাশে বসি। আমি রিয়াকে কিছু না বলে রিয়ার ভাইকে বললাম, ভাইয়া আপনি গাড়ি নিয়ে চলে যান, গাড়িতে বসে যাওয়ার যোগ্যতা আমার নেই, আমার জন্য রিক্সাই ভালো। আর রিয়া, আমি তোমাকে আবারও বলছি, আমার মতো গরিবের সাথে হয়তো থাকতে পারবে না, তুমি ধনী ঘরের মেয়ে, তোমার মতো কাউকে দেখে বিয়ে করে নাও। রিয়া উল্টো ওর ভাইকে বলল, ভাইয়া দোয়া করবেন আমি যেন ওর সাথে সারা জীবন একসাথে থাকতে পারি। আর কে বলে আমি ওনার সাথে থাকতে পারবো না? আমার স্বামী যদি না খেয়ে থাকতে পারে, আমি পারবো না কেন? ভালোবাসা থাকলে সবকিছু নাকি সম্ভব। রিয়ার ভাই কান্নামাখা কণ্ঠে বলল, এতদিন পর আমি তোর মুখ থেকে এই কথা শুনলাম, তুই তোর স্বামীর সাথে সুখে থাক, এটাই দোয়া করি। কোনোদিন যদি আমাকে দরকার হয় বলবি। আর দীপু, তোমাকে বলছি, সুস্থ হওয়ার পর আমার বোনকে নিয়ে আমার বাসায় বেড়াতে আসবে, মনে থাকে জানো? আমি বললাম, জি ভাইয়া, মনে থাকবে। রিয়ার ভাই একটা রিক্সা ডেকে দিয়ে বলল, উঠে চলে যাও, আমারও ইচ্ছা আছে তোমার মতোই গরিব হবার। নামি দামি দালানে থেকে কখনোই গরিবের কষ্ট
অনুভব করা যাবে না। আমার বোনকে শুধু কষ্ট দিও না, এইটুকুই বলবো। আমি বললাম, আরে ভাইয়া, এই নিয়ে আপনি একটুও চিন্তা করবেন না, আপনি বাসায় যান। রিয়ার ভাই গাড়ি নিয়ে চলে গেল। রিয়া আমাকে শক্ত করে ধরে রেখেছে যেন আমি পড়ে না যাই। বাসার সামনে যেতেই মিমি এগিয়ে এসে বলল, আপনি এখন ঠিক আছেন তো? আমি বললাম, মোটামুটি ঠিক আছি। মিমি বলল, ভাবি আমি সাহায্য করব? রিয়া আমাকে আরো শক্ত করে ধরে বলল, না দরকার নেই, আমি আমার স্বামীকে একাই নিতে পারবো। ভিতরে গিয়ে বিছানায় বসতেই রিয়া বলল, খাবার অর্ডার করে নিয়ে আসবো। আমি বললাম, অর্ডার করিয়ে নিয়ে আসবে মানে? রিয়া মাথায় দিব একটা কিন্তু, মিমিকে ডাক দাও। রিয়া বলল, ওকে আবার ডাকবে কি কারণে? আমি বললাম, রিয়া আমার কথা শুনবে না? রিয়া মিমিকে ডাক দিতেই মিমি ভিতরে এসে বলল, বলেন ম্যাডাম। রিয়া বলল, আমি না, তোমার ভাই তোমাকে ডেকেছে। মিমি চোখ বড় বড় করে বলল, ও আমার কোন জন্মের ভাই হয় বলেন ম্যাডাম? আমি বললাম, মিমি এইসব বাদ দাও, আমার জন্য একটু কষ্ট করবে? মিমি বলল, আপনার জন্য শতবার মরেছি, এখন আর কি কষ্ট দিবেন? রিয়া চোখ বড় বড় করে বলল, কি বললে মিমি? আমি বললাম, আহা চুপ করো তো তোমরা। মিমি আমার বউকে কষ্ট করে রান্নাটা একটু শিখিয়ে দিবে প্লিজ। মিমি আমার কথা শুনে ওর বেনি করা চুলগুলো ঘুরাতে ঘুরাতে বলল, আমি এইসব পারবো না, আপনার বউ আপনি শিখান গা। আর যে শিখতে চায় সে তো একবারও বলে না। রিয়া তেলে বেগুনে জ্বলে গিয়ে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মিমি, তোমাকে রান্না করা শিখাতে হবে না, আমি আমার স্বামীর জন্য ইউটিউব দেখে রান্না করে নিব। এই বলে রিয়া শাড়ির আঁচল কোমরে গুজে বলল, কিচেন রুম কোন দিকে বলেন? আমি হাত দিয়ে দেখিয়ে দিতেই রিয়া মিমির দিকে তাকিয়ে মুখ ভেটকিয়ে চলে গেল। রিয়া যেতেই মিমি বলল, এই আপনার বউ এত রাগী কেন বলেন তো? বলে দিবেন এই বাসার মালিক আমি, এখানে বাড়িওয়ালার মুখের ওপর কোনো কথা বলা যাবে না, বললে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি বললাম, ও তাই নাকি, বের করো তো দেখি কেমন পারো। মিমি হেঁটে আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে ও চোখ দিয়ে জল পড়া শুরু করলো। আমি ওর হাত টেনে ধরে বললাম, এই মিমি কি হয়েছে তোমার, এভাবে কান্না করছো কেন? মিমি আমার কথা শুনে চোখের পানি মুছে বলল, না এমনি কান্না করছি, আপনার কষ্ট হচ্ছে না? আমি বললাম, আমার তো মনে হয় আমার থেকে তোমার বেশি কষ্ট হচ্ছে। মিমি বলল, কষ্ট হলেই বাকি, আমাদের কষ্টগুলো দেখার মতো কেউ নেই, তবে আপনাকে আমার চোখের সামনে এই অবস্থায় দেখে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আপনি আমার হন নাই এতে আমার কোনো আফসোস নাই, চোখের সামনে তো আছেন, আপনি আমার চোখের সামনে হাসি খুশি থাকবেন, তাহলে আপনাকে দেখে আমার মন ভরে। প্রিয় মানুষকে কাছ থেকে দেখার মাঝে কি যে একটা অনুভূতি আছে, এটা শুধু আমি জানি, তবে আপনি শুধু আমার হলেন না। বিষ না খেয়েও যখন মনে হয় আপনি আমার হন নাই, তখন বিষের চাইতেও এটা বেশি ধরে। আমার কষ্টগুলো শুধু আমি বুঝি, আর কেউ না। মিমির কথার জবাব আমার কাছে আছে হয়তো, কিন্তু উত্তর দিতে পারবো না। আমার যে এখন একটা বউ আছে, জবাব দিতে চাইলেও আমি পারবো না। আমি কথা কাটানোর জন্য বললাম, রিয়াকে একটু হেল্প করো প্লিজ। মিমি আমার কথা শুনে মন খারাপ করে বলল, আমাকে কোনোদিন তোমার একটুও মন থেকে ভালোবাসতে মন চাই নাই? আমি বললাম, প্লিজ মিমি এইসব কথা ছাড়ো, আমি এখন কোন অবস্থায় আছি তোমার খেয়াল আছে? মিমি বলল, আচ্ছা যাচ্ছি, তবে তোমার বউকে বলে দিবেন যেন আমার সাথে লাগতে না আসে, নইলে কিন্তু মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম। আমি বললাম, যাও দুইজন মিলে রান্না করে তুলাতুলি করো। মিমি বলল, এখন তো বউ পেলেন, সংসার করবেন, এখানে কিন্তু বলে একটা শব্দ আছে, এই কিন্তু শব্দটা আমি তৈরি করব বলে দিলাম। আমি কান্না করব আর তুমি সুখে শান্তিতে সংসার করবে, এটা তো হবে না। আমি বললাম, বোন তোর পায়ে পড়ি, আর এইসব বলে বলে আমার মাথা নষ্ট করিস না। মিমিও রিয়ার মতো মুখ বেঁকিয়ে চলে গেল। সব কয়টা দেখি পাগলের দল, আমাকে পাগল বানিয়ে দিবে। বিছানায় শুয়ে ফোন নিয়ে বিজি হয়ে গেলাম। একটু পর মিমি কিচেন রুম থেকে বের হয়ে বলল, বয়স তো কম হয় নাই তোমার বইয়ের, এখনো ডান বাম চিনে না, পিচ্চি পোলাপানের মতো। আমি না থাকলে আজকে শরীরে আগুন লেগে যেত, নিজের শাড়ির আসলে আগুন লেগেছে নিজেই বলতে পারে না। আমি না গেলে তো আজকে বকাঝকা করবেন না আবার ম্যাডামকে। আমি গেলাম, আমার মেয়ে হয়তো ঘুম থেকে উঠে গেছে। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ মিমি তোমাকে, তুমি না থাকলে তো আজকে। মিমি হাসি দিয়ে বলল, আমি আমার প্রিয়জনের পাশে সব সময় থাকি, কিন্তু সে তো আমার বিপদে পাশে থাকে না। থাকেন সাহেব, গেলাম। মিমি যেতেই রিয়া কিচেন রুম থেকে বের হলো। রিয়া শাড়ি চেঞ্জ করে আমার শার্ট পরেছে। আমি ওকে দেখে বললাম, আমি বলছিলাম না আমার সাথে থাকতে পারবে না? যেই মেয়েটা আগুনের ধারে কাছে আজ পর্যন্ত যায় নাই, সে নাকি আমার জন্য রান্না করছে। মিমি বলল, শাড়িতে নাকি আগুন লেগেছে। রিয়া মাথা নিচু করে বলল, খেয়াল ছিল না, তবে বিশ্বাস করেন আমি ধীরে ধীরে সবকিছু শিখে নিব।
আমি বললাম কিছু শিখতে হবে না, এইদিকে আসো। রিয়া আমার কাছে আসতেই আমি ওকে কাছে টেনে নিয়ে বললাম, আমি আগে সুস্থ হয়ে নিই, পরে আমি রান্না করব, তোমার কিছু করতে হবে না। আমি বলছি না, আমাকে শুধু একটু ভালোবাসিও, আর কিচ্ছু লাগবে না। রিয়া আলতো করে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি আপনার জন্য সবকিছু করতে পারবো, আমাকে নিষেধ করবেন না একদম। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে। আমি সুস্থ হতেই প্রায় অনেক দিন চলে গেল, এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তবে এটুকু বলতে হবে যে কয়েকদিনে রিয়া আমাকে খুব কেয়ার করেছে। এমন একটা দিন নাই বা এমন একটা বেলা নাই যে রিয়া আমাকে নিজাতে খাইয়ে দেয় নাই। আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমাতাম ততক্ষণ পর্যন্ত ও আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমি এখন খুব ভালো করে বুঝে গেছি রিয়া আমাকে এখন কতটা ভালোবাসে। তবে মিমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলে না, দরকার পড়লে শুধু হ্যাঁ বলে চলে যায়। আজকে সকাল সকাল রিয়া ওদের বাড়িতে গিয়েছে, ওখান থেকে এসে আবার নাকি কলেজে যাবে। আমি এখনো বিছানা থেকে উঠি নাই, শুয়েই আছি। দরজা ঠেলে রাইসা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কি দুলা ভাই, শালিকে কি ভুলে গেছেন? আমি বললাম, আরে রাইসা যে, তা আজকে কি মনে করে আমার বাসায়? রাইসা বলল, কেন, আমি কি আমার দুলা ভাইয়ের বাসায় আসতে পারি না? আমি বললাম, আমি তো সেটা বলি নাই, হঠাৎ করে আমার বাসায় আসলে যে? রাইসা একটা ব্যাগ নিয়ে বিছানার কাছে এসে বলল, সরেন তো, বিছানা সাজাতে হবে। আমি বললাম, কি করতে চাইছো তুমি? রাইসা বলল, থাক আর ঢং করতে হবে না, মনে মনে খুশি হয়েছেন এটা তো আর বলেন না। রিয়া ভিতরে ঢুকে কিচেন রুমে যেতে যেতে বলল, আপনি আসেন তো, একটু আপনার সাথে কথা ছিল। আমি রিয়ার পিছু পিছু রান্নাঘরে চলে গেলাম। রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে মনা, তোমার বোন সকাল সকাল বিছানা সাজাচ্ছে? রিয়া বলল, এতদিন তো আপনি অসুস্থ ছিলেন, এজন্য আমাদের মাঝে কিছু হয় নাই, কিন্তু এখন তো আপনি সুস্থ আছেন, এজন্য আমি ঠিক করছি আজকে আমাদের নতুন করে বাসর হবে। এবার আমি নিজ ইচ্ছেতে আমি আমার স্বামীর ভালোবাসা পূরণ করব। আমি রিয়ার চুলগুলো সরিয়ে বললাম, এই তো, এতদিন পর আপনি আমার মনের কষ্ট বুঝতে পারলেন। আমি তো আপনার কাছে এমন কিছুই চাইছিলাম। রিয়া ওর পেটের উপর থেকে আমার হাত ছড়িয়ে বলল, ছোট বোন বেডরুম সাজাচ্ছে। যেভাবে আমাকে জড়িয়ে ধরলেন, পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। আমি বললাম, হয়ে যাক, আমি তো এমন কিছুই চাইছিলাম। রিয়া আমাকে সরিয়ে বলল, ছাড়েন তো। সুস্থ হতে না হতেই দুষ্টুমি শুরু হয়ে গেল। আমি রিয়াকে কাছে টেনে এনে বললাম, তুমি কি চাও না এমন কিছু? রিয়া বলল, চাইবো না কেন, এতদিন ধরে আমি এই জিনিসটার জন্যই অপেক্ষা করছি। পৃথিবীর যত সুখ আছে সব তো এখানেই। লাভ ইউ জামাই। আমি বললাম, লাভ ইউ টু বউ। রিয়া বলল, শোনেন না। আমি বললাম, বলেন না গো। রিয়া বলল, সকাল সকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার তো সুখবর দিল। আমিও যে কখনো মা হব ভাবতেও পারি নাই। আমি আমার অনুভূতি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি রিয়ার চোখের পানি মুছে ওকে কোলে তুলে বললাম, আমিও তো খুব খুব খুশি হয়েছি, আমি বাবা হতে চলেছি, আমি পুরো মহল্লা মিষ্টি বিলিয়ে খাওয়াবো। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে বলল, সে আপনার ইচ্ছা। এই খুশির দিনে ভাবলাম আপনাকে আরেকটু খুশি করে দিই, এজন্য ছোট বোনকে ডেকে এনে রুম সাজাচ্ছি। আমি বললাম, মা আমার লক্ষ্মী বউটা। রিয়া বলল, আপনার জন্য আরেকটা সারপ্রাইজ এনেছি। আমি বললাম, এখন আবার কি? রিয়া আমাকে অচেনা একটা ঠিকানা দিয়ে বলল, ওখানে যান, আপনার চাকরি হয়ে যাবে, আপনার বড় বোনের কোম্পানি, শহরের নাম করা। আমি বললাম, রিয়া আমি আবার। রিয়া বলল, আমি কোনো কিছু শুনতে চাইছি না, আমার জন্য যাবেন প্লিজ, আমি আপনার জীবন আবার নতুন করে সাজিয়ে দিব। আমাদের বিয়েটা হয়তো ভুল করে হয়েছে, কিন্তু আমাদের ভালোবাসা আর ভুল করে হবে না। এমন ভাবে আপনাকে আমি ভালোবাসবো যেন এক সেকেন্ডও আপনি দূরে থাকলে আমার মনে হয় 1 বছর আপনাকে দেখি না। আমি বললাম, রিয়া তুমি সত্যি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো, আমি ভাবতেও পারি নাই তুমি এমন চেঞ্জ হয়ে যাবে। রিয়া বলল, সবকিছু হয়েছে আপনার জন্য স্যার, আপনি আমাকে যেভাবে ভালোবাসা শিখিয়েছেন আমি তো আপনার প্রেমে পড়ে গেছি স্যার। আমি বললাম, হয়েছে ম্যাডাম, এখন কলেজে যাবেন না? রিয়া বলল, যাবো তো, তোমাকে রেডি করে দিয়ে পরে যাব। রিয়া আপু আমাকে ভুলে গেছে হয়তো, নিজের বোন ছোট ভাইকে ভুলে যাবে এটা তো হতে পারে না। আমি বললাম, রিয়া আমি আসলে চাকরি করি, যেটা তুমি জানো না। রিয়া বলল, জানি তো কি চাকরি করেন আপনি, টোটো কোম্পানির ম্যানেজার, এজন্য আমি আপনার ভালোর জন্যই বলছি। আমি যে গোয়েন্দা সংস্থাতে কাজ করি এটা রিয়া জানে না, তবে আজকেও অনেক অনেক খুশি। ও যা বলে আমার এখন তাই করা উচিত।
এই খুশির দিনে ওকে আমি কষ্ট দিতে চাই না। কিচেন রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হওয়ার পর রিয়া নিজ হাতে আমাকে রেডি করিয়ে দিতে লাগলো। এইসব দেখে রাইসা বলল, যেই মেয়েটা একসময় নিজেকে ভালো করে গুছিয়ে রাখতে পারতো না, আজকে সে আবার অন্য কারোর জীবন গুছিয়ে দিচ্ছে। ভালোবাসার জন্য মানুষ যে কত কিছু করে হিসাব নেই। রিয়া রাইসাকে ধমক দিয়ে বলল, চুপ করতো একটু, তো দুলাভাই এখনো সুস্থ হয় নাই, এর মাঝে আবারও আরেক জায়গায় যাবে, এজন্য একটু সাহায্য করছি। রিয়া আমাকে রেডি করিয়ে দিয়ে সবকিছু গুছিয়ে দিয়ে বলল, অনেক সুন্দর করে ইন্টারভিউ দিবে, ঠিক আছে, আর তুমি শুধু গেলেই তোমার চাকরি হয়ে যাবে। আমি না হয় আমার টাকায় চলবো, কিন্তু আমাদের বেবিকে আমি চাই। আমি রিয়ার মুখে হাত দিয়ে বললাম, তুমি এত টাকার চিন্তা করো কেন? আমি আমার অ্যাকাউন্ট দেখিয়ে বললাম, এই দেখো, তুমি আর আমার সন্তান সারা বছর বসে খেয়েও শেষ করতে পারবে না। রিয়া চোখ বড় বড় করে বলল, এত টাকা কোথায় পেলে? আমি রিয়ার কপালে চুমু দিয়ে বললাম, মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করো যেগুলোর কোনো উত্তর নাই। তুমিও রেডি হয়ে কলেজে চলে যাও, আমিও তাহলে যাই। রিয়ার থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হলাম। মেন গেটে আসতেই পিছন থেকে একটা ডাক পড়লো। আমি পিছনে তাকিয়ে দেখি মিমি আমার দিকে এগিয়ে আসছে। মিমি আমার কাছে এসে বলল, কি খবর দীপু সাহেব, ভালো আছেন তো? আমি বললাম, এই তো ম্যাডাম, মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন? মিমি বলল, আমার কথা ছাড়েন, শুনলাম আপনি নাকি সুস্থ হয়েছেন, আবার শালি নাকি আসছে রুম সাজাতে, কথাটা কি ঠিক? আমি বললাম, এইসব তোমাকে বলার প্রয়োজন মনে করি না আমি। মিমি বলল, আমি এখন তোমার পর কেউ হয়ে গেছি, তাই তো? আমি বললাম, এমন কিছু বলতে পারো। আমি চাই না এখন আর কোনো ঝামেলায় জড়াতে, আমি আমার বউয়ের সাথে খুব খুব সুখে আছি। মিমি বলল, নতুন পেয়ে পুরাতন ভুলে গেছো না? এক সময় এই পুরাতন মানুষটাই তোমার বিপদের সাথী ছিল, আর আজকে সেই মানুষটাই পর হয়ে গেল। আমি মিমির মনে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু এখন আমি অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছি, এজন্য অন্য নারী আমার কাছে বিষাক্ত। আমি এক প্রকার একটু রাগ দেখিয়ে বললাম, আমি শুধু একমাত্র আমার বইয়ের উপর আসক্ত, প্লিজ আমাকে আমার মতো থাকতে দেন। মিমি বলল, আমি ওই দিন বলছিলাম না, সব জায়গায় কিন্তু বলে একটা শব্দ থাকে, এখানেও ঠিক আছে, সময় থাকলে বুঝলেন না, সময় হারিয়ে বুঝবেন। যেখানে যাচ্ছেন যান, গিয়ে সফল হন। আমি বললাম, মিমি, একাকিত্ব জীবন খুব বেদনাদায়ক, এখনো সময় আছে, কাউকে খুঁজে নাও। মিমি বলল, যাকে খুঁজতে গিয়ে নিজের জীবন বারবার বিলিয়ে দিয়েছি, সে আমার হলো না, এখানে আবার অন্য কারোর কথা বলছো? এত কিছু দিয়ে যার মন পেলাম না, অন্য কেউ হলে তো। আমি বললাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। আমি গেট থেকে বের হয়ে রিক্সায় চড়ে রিয়াদ দেওয়ার ঠিকানা অনুযায়ী যেতে লাগলাম। মিমির সাথে কথা বললেই শুধু এইসব বলবে, এইসব কথা শুনতে এখন আমার আর তেমন ভালো লাগে না, নিজের কাছেও এখন এইসব বিরক্ত লাগে। রিয়াদ দেওয়ার ঠিকানায় গিয়ে দেখি বিশাল বড় এক বিল্ডিং, এই কোম্পানির মালিক আপু, আমি তো ভাবতেও পারছি না। রিক্সা থেকে নেমে গেটের সামনে যেতেই সিকিউরিটি গার্ড আমাকে আটকে ধরলো। আমি বললাম, ভাই আমাকে ভিতরে যেতে দেন, এটা আমার বড় বোনের কোম্পানি। সিকিউরিটি গার্ড আমার কথা শুনে হাসতে হাসতে বলল, মনে হয় আজকে মাল বেশি খাইছোস, তুই কার সম্পর্কে কি বলছিস জানিস তো? যা সর এখান থেকে, কই থেকে যে আসে ওরা এটাই বুঝি না। আমি বললাম, আপু আসলে তোদের কারো চাকরি থাকবে না বলে দিলাম। ওরা উল্টা আমার কলার চেপে ধরে আমাকে দূরে সরিয়ে বলল, যা তো এখান থেকে, বিরক্ত করিস না আমাদের। এইসব পাগল ছাগল কোথা থেকে আসে তাই বুঝি না, দেশে আবার পাগলের অভাব নেই। ওরা হয়তো আমাকে চেনে না, এজন্য ভিতরে যেতে দিচ্ছে না। আমি এক সাইডে বসে আপুর অপেক্ষা করতে লাগলাম। আধা ঘন্টার মতো বসে আছি, আপু আসার কোনো খবর নেই। হঠাৎ করে নামি দামি একটা মাইক্রো গেট দিয়ে ভিতরে ঢুকলো। গাড়ি থামতেই সিকিউরিটি গার্ড গাড়ির দরজা খুলে দিয়ে সালাম করলো। আমি যা অনুমান করছিলাম সেটাই, এটাই তো আমার আপু। আমি জোরে একটা ডাক দিলাম, আপু দেখ, এতদিন পর তোর ভাই আবার ফিরে এসেছে। আমার কথা শুনে আপু আমার দিকে ফিরে তাকিয়ে দেখলো। সিকিউরিটি গার্ড আমাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, তুই যাবি এখান থেকে? ম্যাডাম অনেক সময় ধরে এই ছেলে এখানে বসে আছে, বলে নাকি আপনি ওর বড় বোন। এই রকম পাগল কি দুনিয়াতে আছে বলেন? আপু আমাকে ইশারা করে বলল, এই দিকে আসো। আমি আপুর সামনে গিয়ে বললাম, সরি, এতদিন হলো তোর সাথে দেখা করি নাই, আমি মনে করছিলাম তুই হয়তো সবকিছু ভুলে গেছস, আমার মতো খারাপ ভাইকে কি তোর আর মনে থাকবে, এজন্য। আপু হাসি দিয়ে বলল, প্রতিদিন তোমার মতো কত পাগল এসে আমাকে আপু বলে, এত বড় অফিসের মালিক আমি, আর আপু বলে আমাকে মানিয়ে নিবে? আমার জানা মতে তো আমার কোনো ভাই নেই, আমি একাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি পাগল।
কিন্তু তাই অমন পাগলামোর মতো ব্যবহার করছো কেন? যাকে তাকে দেখেই কি আপু মনে হয়? সিকিউরিটি গার্ড এগিয়ে এসে বলল, ম্যাডাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বলেন। আপু বলল, না তার দরকার নেই, যদি আমার কথা না শোনে তাই করতে হবে। আপুর কথাগুলো শুনে কখন যে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো বলতেও পারি না। নিজের বড় বোন আজকে আমাকে ভুলে গেল। আসলেই কি টাকা মানুষকে বদলে দেয়? আপু এভাবে আমাকে না চিনার ভান করতে পারলো। আপু বলল, ওই ছেলে এভাবে কান্না করছো কেন? আমি চোখের পানি মুছে বললাম, না ম্যাডাম এমনি কান্না করছি, টাকা পেলে মানুষ কত কিছু যে করে তাই দেখছি। আপু বলল, কি করতে এখানে আসছো? আমি বললাম, কিছু না। আপু টান দিয়ে আমার হাত থেকে ফাইলগুলো নিয়ে বলল, কাগজপত্র ঠিক থাকলে চাকরি পাবে। আমি বললাম, সত্যি কি আমাকে চিনিস না আপু? আপু গার্ডকে বলল আমাকে এখান থেকে বের করে দিতে। আপুর কথা মতো ওরা তাই করলো। আমি গেটের বাইরে দাঁড়িয়ে শুধু এইটুকু চিন্তা করছি যে আপু কি সত্যি আমাকে চিনতে পারে নাই। এর মাঝে রুদ্র গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এসে বলল, আরে বন্ধু তুই এখানে চাকরির জন্য আসছিলি নাকি? ভিতরে চল, আমি তোর বোনের সাথে কথা বলি। আমি রুদ্রর দিকে তাকিয়ে বললাম, এই অফিসে চাকরি করিস? রুদ্র বলল, আমি বললাম, ভালো যা। রুদ্র বলল, মন খারাপ নাকি? আমি বললাম, না এমনি এখানে ঘুরতে এলাম। রুদ্র বলল, ভিতরে চল সবকিছু দেখাই। রুদ্রর কথা শুনে সিকিউরিটি গার্ড বলল, স্যার ম্যাডাম ওনাকে বের করে দিয়েছে, উনি আর ভিতরে যেতে পারবেন না। রুদ্র অবাক হয়ে বলল, কি? আমি রুদ্রর ঘাড়ে হাত দিয়ে বললাম, টাকা থাকলে মানুষ পরিবর্তন হয়, আপুও হয়েছে, এখানে অবাক হওয়ার কিছুই নেই, ভালো থাকিস। আমি আর কিছু না বলে একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মন খারাপ করেই বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি টেবিলের উপর একটা ছোট বোতল রাখা, বাংলা ভাষায় যাকে বলে মদ, কিন্তু এটা এখানে কেন? মনের আবেগের বশে ওটা হাতে নিলাম, বোতলের মুখ খুলেই বসিয়ে দিলাম। দরজা ঠেলে মিমি ভিতরে ঢুকে বলল, কি করিস? আমি আগে কখনো মদ খাই নাই, হঠাৎ করে খাওয়াতে আমার মাথা চক্কর দিতে লাগলো। মিমিকে দেখে মাতলামি করে কান্না করতে করতে বললাম, আমার আপু আমাকে চিনতে পারছে না। তুই জানিস মিমি, আমার আপু আজকে আমাকে চিনতে পারছে না, কেন এমন করলো বল? মিমি আরেকটা বোতল খুলে দিয়ে বলল, এটা খা, আরো বেশি ভালো লাগবে। মিমি দরজা লাগিয়ে আমার সামনে বসে বলল, বিছানাটা তো খুব সুন্দর করে সাজিয়েছে। আমি বললাম, আজ যে আমার বাসর রাত হবে রিয়ার সাথে। মিমি ওর জামা টেনে খুলে বলল, আমাকে পছন্দ হয় না তোর? আমি চোখ বন্ধ করে আবার খুললাম। হঠাৎ করে মিমিকে এই রূপে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। মিমি ধীরে ধীরে শরীর থেকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে বলল, আমি তো তোমার রিয়া বাবু, আমাকে চিনতে পারছো না? আজকে না আমাদের বাসর রাত, আমি কলেজ থেকে তোমার জন্য এসেছি, আসো আমার কাছে। আমার রিয়া আমাকে ডাকছে, আমি কি বসে থাকতে পারি? আমি সবকিছু ভুলে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। আমি ওর সাথে সুখের সাগরে হারিয়ে গেলাম। যখন আমার ঘুম ভাঙলো, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর সবাই একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।